পিএসপি তো সুইচ কেস পাবেন। হ্যাঁ, সো এখন একটু আমি এটা দেখাই। এটার সিনট্যাক্সটা হচ্ছে এরকম, আমি হলো একটা ফাইল নেই না হয়, অথবা সমস্যা নাই, এখানেই দেখাই, এখানে দেখাই। এটা হচ্ছে এই ফেলস এর एग्जांपल, আমি এটা কমেন্ট করে রাখি। স্ক্রিনতে দেখা যাচ্ছে না স্যার। স্ক্রিন শেয়ার দেই নাই, তাহলে দেখবেন কেমনে, ভুলে গেছি কে বুঝছেন। না, এই ফেলস ইফ, আচ্ছা এই ফেলস ইফ, এইভাবে এটা আপাতত দিয়ে রাখলাম। এইটার एग्जांपलটা আমরা দেখলাম। ওকে, কমেন্ট করে রাখলাম। এখানে দেখবো যে সুইচ কেস, সুইচ কেস एग्जांपल। এখানে হচ্ছে এটা কমেন্ট করে রেখে দেব। ওকে, এটার সিনট্যাক্সটা আমি একটু বলি। সিনট্যাক্সটাকে বলি, সিনট্যাক্সটা হচ্ছে এরকম যে আপনাকে প্রথমে আগে সুইচ এই কথাটা লিখতে হবে, এটা স্মল লেটারে হবে। সুইচ এর কথাটা এই কিওয়ার্ডটা লিখতে হবে ফার্স্ট ব্র্যাকেট, এর মধ্যে হচ্ছে এক্সপ্রেশন, মানে আপনি যে ভ্যালুটা দিয়ে কন্ডিশন দিতে চান সেটা এখানে লিখবেন। তো আমি এখানে এক্সপ্রেশন লিখে রাখলাম। এরপরে সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, এর মধ্যে কেস এই একটা কথা লিখতে হবে, এস ই স্মল লেটারের কেস। তারপর হচ্ছে এই কেসের একটা ভ্যালু দিবেন। সাপোজ আমি এখানে ভ্যালু লিখে রাখলাম, যেহেতু সিনট্যাক্স বলতেছি আমি প্র্যাকটিক্যালি পরে দিচ্ছি, ভ্যালু 1 আপনি দিবেন, যেখানে একটা ভ্যালু দিবেন, দেন হচ্ছে কলম। এরপরে এরপরে যদি আপনি এখানে মানে এখানে যেটা দিলেন সেটা যদি এর সমান হয় তাহলে হচ্ছে একটা আউটপুট হবে। তাহলে সেই আউটপুটটাকে আমরা এখানে বলতেছি যে এক্সিকিউটেড, বা কোড লিখে রাখি আমরা জাস্ট বোঝার জন্য, কোড বি এক্সিকিউটেড, এটা আমরা বলে রাখলাম জাস্ট সিনট্যাক্স বোঝার জন্য। আচ্ছা ঠিক আছে, এটা আগে দিচ্ছি না। তো ঠিক একই ভাবে ধরেন এখানে কোডটা এক্সিকিউট হলো, এখানে কন্ডিশন যেহেতু ট্রু হয়ে গেছে, এখানে যে ভ্যালু দিয়েছিলাম এটার সাথে ম্যাচ হয়ে গেছে, তাহলে হচ্ছে এখানে কোডটা এক্সিকিউট হলো। পরের লাইনে একটা ব্রেক কিওয়ার্ড ইউজ করতে হবে। তার মানে হচ্ছে তখন এটা হয়ে গেলে এরপরে ব্রেক হয়ে যাবে, মানে বের হয়ে যাবে, সে ব্রেক হবে মানে এখান থেকে বের হয়ে যাবে। তারপরে আবার এরকম কেস দিয়ে তারপরে এখানে আর একটা থাকবে, এখানে সাপোজ ভ্যালু 2 দিলাম, এরকম আমি আরো দিয়ে একটা কপি করি তারপরে বলতেছি আপনাদেরকে। এখানে সাপোজ 3 দিলেন, এখানে হচ্ছে সাপোজ 4 দিলেন। ওকে, তার মানে প্রথমে এখানে একটা ভ্যালু দিলেন, সেই ভ্যালু এখানে চেক করবে, যদি এটা ট্রু হয় তাহলে এটা প্রিন্ট করবে, যদি ট্রু না হয় তাহলে এদিকে আসবে, এটাতে চেক করবে, যদি ট্রু না হয় এটাতে চেক করবে, যদি ট্রু না হয় এটাতে চেক করবে। তো যখন এগুলাতে ম্যাচ করবে তখন তো এক্সিকিউট হবে, এক্সিকিউট হয়ে ব্রেক হবে, ব্রেক হওয়া মানে তারপরে এগুলা সে প্রিন্ট করবে না, আউটপুট দেখাবে না। এরপরে সাপোজ আমার এখানে এটা ট্রু হয়ে গেল, এটা ম্যাচ করলো, তাহলে এটা প্রিন্ট করবে, বাট এই ব্রেক থাকার কারণে এরপর এগুলা প্রিন্ট করবে না। ঠিক আছে, এটা হচ্ছে সিনট্যাক্স। যদি কোনোটাই ম্যাচ না করে তাহলে আমরা যে এলস এ যেরকম দেখছিলাম যে এলস, তাহলে এলস এ এসে আমাদের এখানে এলস এর মতো এখানে একটা ডিফল্ট একটা কথা থাকে, ডিফল্ট ডিফল্ট ডিফল্টের মধ্যে যা আছে এখানে সেটা প্রিন্ট হয়ে যাবে, মানে ডিফল্টে একটা কিছু প্রিন্ট হয়ে যাবে আর কি, যদি এটা আপনার ইয়া না থাকে, কি বলে কোনোটাই ম্যাচ না করে। আমি এখানে লিখে দিলাম executed if all case is not match, if are not match, মানে হচ্ছে এগুলোর সাথে যদি ম্যাচ না করে তাহলে এই ডিফল্টটা রান হবে।
তার মানে হচ্ছে আমরা কি করলাম, এখানে হলো আমাদের কোডটার সিনট্যাক্সটা দেখলাম, আমরা সুইচের সিনট্যাক্স দেখলাম। এখন হচ্ছে আমরা সুইচটা কাজ করব, একটা এক্সাম্পল দিয়ে কাজ করব, আমি একটা দিয়ে কাজ করব, বাকিটা আপনারা মিলাবেন। আচ্ছা ওকে, তাহলে আসেন আমরা এখন দেখি, আমরা এর মধ্যে হচ্ছে ইয়ারা দেখি। তাহলে আমরা প্রথমে আগে লিখবো হচ্ছে একটা ভেরিয়েবল নিব, একটা ভেরিয়েবল নেই, ভেরিয়েবল নিতে কি জানি লিখতে হয়, ভার নিতে হয় নাকি? আচ্ছা জাভাস্ক্রিপ্টে মেবি ভার নিতে হয়, তাই তো, গুড। তাহলে আমি একটা ভার নিলাম, সাপোজ আমি গ্রেডই নিলাম, গ্রেড নিয়ে আমি এখানে এটাকে কি বলে, যখন ডাবল কোটেশন নিলাম সেটাকে কি বলে জানো? স্ট্রিং বলে, তাই না? এটা স্ট্রিং হয়ে গেল। হ্যাঁ, তারপরে হচ্ছে এখন হলো আমরা ইয়ার মধ্যে কাজটা করব, ওই সুইচ ডটটা ইউজ করব, এক্সপ্রেশন যেখানে আমরা বলছিলাম এর মধ্যে হচ্ছে আমরা ধরেন আমরা গ্রেড ওই ভেরিয়েবলটা দিব, দিয়ে সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ। হ্যাঁ আচ্ছা, আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, তাহলে আমাদের কোড একটু কমে যাবে। এখানে আরেকটা ভেরিয়েবল তৈরি করে রাখতে পারি আমরা, এই ভেরিয়েবলটা আমরা পরে শুধু আউটপুট দিয়ে দিব, এক জায়গায় প্রিন্ট করে দিব, তাহলেই হবে। কারণ রেজাল্ট নামে আমার একটা ভেরিয়েবল দিলাম, যে কোনো একটা কিছুতেই সমস্যা নাই, এটা জাস্ট থাকবে, ব্ল্যাঙ্ক থাকবে, ভ্যালু দিলাম না, জাস্ট ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে রাখলাম, এটাকে বলা হয় ডিক্লেয়ার করে রাখা। আর এটা সহজে দেওয়া হলো, ভ্যালু দেওয়া হলো, এটাকে বলা হয় ইনিশিয়ালাইজ করা। আগে ভ্যালু ডিক্লেয়ার করা হয়, পরে এই যে যদি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়, এটা হলো শুধু যদি ভেরিয়েবল ডিক্লেয়ার করি তাহলে সেটাকে বলা হয় ইনিশিয়ালাইজেশন বা ইনিশিয়ালাইজ করা। যদি ভ্যালু সহ দেন, সরি আমি ভুল বলছি, যদি শুধু ভেরিয়েবল ডিক্লেয়ার করেন তাহলে এটাকে বলা হয় ডিক্লারেশন বা ডিক্লেয়ার করা, ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, ইনিশিয়ালাইজ করি নাই। ইনিশিয়ালাইজ কখন করা হয়, যখন ভ্যালু সহ দিয়ে দেওয়া হয়, সেটাকে বলা হয় ইনিশিয়ালাইজ। ওই যে আমরা বলছিলাম যে ইকুয়াল চিহ্ন দিলে ইনিশিয়ালাইজ হয়, তো ইকুয়াল চিহ্ন দিয়ে আমরা ইনিশিয়ালাইজ করলাম এই যে ভ্যালু, এটাকে ইনিশিয়ালাইজেশন সহ ডিক্লারেশন বলে, বা ডিক্লেয়ার করলাম, ইনিশিয়ালাইজ করলাম, আর এটা শুধুমাত্র ডিক্লেয়ার করলাম। তো এটা কোনটা কাকে কি বলে সেটা মুখস্থ রাখাটা ইমার্জেন্সি না, জাস্ট একটু বললাম বোঝার জন্য। আচ্ছা এখন কেসে আসেন, কেসে এসে আমরা এই যে এই ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুটা ছিল সেটা এখন ম্যাচ করব এটার সাথে। তাহলে আমরা এখানে দিলাম হচ্ছে সাপোজ এখানে দিলাম হচ্ছে অপশন ডি, তাহলে দিলাম, তাহলে কি হবে, ম্যাচ করবে? ম্যাচ করবে না, করুক আর না করে সেটা তো আমরা এখনো জানি না। তাহলে এই রেজাল্টের মধ্যে আমরা একটা কিছু আউটপুট বলে দিব যে your grade is you got B grade, যদি ম্যাচ করে। তারপরে কি করার কথা আমাদের, মানে কমাটা একটা কমা দিব না, সিঙ্গেল কোটেশন দেন, সমস্যা নেই। আচ্ছা এরপরে এইভাবে আমরা যতগুলা কেস দিতে পারি, দিলাম। এখানে হচ্ছে সাপোজ আমরা দিব হলো সি দেই, তারপরে এখানে হচ্ছে আচ্ছা তাহলে এখানে তো সি দিতে হবে আমাকে, আউটপুটটা যাতে বুঝতে পারি। তারপরে এখানে ডি দিলাম, তারপরে হচ্ছে এখানেও ডি দিব। এখানে এটার দরকার নাই, এটা আমি দিব না, ডি পর্যন্ত আমি রাখতেছি। এরপরে কোনোটাই যদি না হয় তাহলে কি হবে, ডিফল্ট, এখানে একটা কোলন দিয়ে তারপরে আমরা বলে দিব হচ্ছে রেজাল্টের মধ্যে your result is failed, এটা বলে দিলাম। হ্যাঁ এখন যদি এই কোডটা আমরা আউটপুট দেখতে চাই, আসলে আউটপুট আমাদের এখনো দেখাবে না, কারণ আমরা হচ্ছে এটাকে কোথাও প্রিন্ট করি নাই, সবসময় শুধু ভেরিয়েবলের ভ্যালুগুলো আমরা রেখে দিছি হচ্ছে রেজাল্টের মধ্যে, বাট রেজাল্টটাকে আমাদেরকে প্রিন্ট করতে হবে, বাট অর্থাৎ আউটপুটটা লিখতে হবে। তাহলে আমরা এখানে এই ব্র্যাকেটের বাইরে লিখব ডকুমেন্ট ডট রাইট, এর মধ্যে আমরা বলে দিব হচ্ছে
রেজাল্ট। তাহলে বিষয়টা কি হইতেছে, যেখানেই কন্ডিশনটা ম্যাচ করবে সেখানে এক্সপ্রেশনটা, দ্যাট মিন্স কোডটা এসে মানে এই লাইনটা রেজাল্টের মধ্যে থাকবে, সেই রেজাল্টটা এসে আমরা এখানে প্রিন্ট করে দিলাম। ওকে, তাহলে আমি একটু রান করি। আমাদের ইন্ডেক্সের সাথে ইয়ে করা আছে। আমার কোথাও কি কোনো ভুল হয়েছে? ডকুমেন্ট ডট রাইট রেজাল্ট, বুঝতে পারি নাই। ডাবল কোটেশন কোথায় ডাবল কোটেশন? ডকুমেন্ট ডট রাইট রেজাল্টে। হ্যাঁ, রেজাল্টের ডকুমেন্ট ডাবল কোটেশন হবে না, ডাবল কোটেশন হবে না। কোটেশনটা স্যার হ্যালো স্যার, জি বলেন। এই যে রেজাল্টে মানে রেজাল্ট আপনার কোটেশনের ভিতর লিখতে হবে না, না ডকুমেন্ট না রাইটের না, রেজাল্টটা কোটেশনের মধ্যে লিখতে হবে না। ডকুমেন্ট ডট রাইট এখানে শুধু রেজাল্টটা দিলেই হবে, এখানে দিলে হয়ে যাবে। আসসালামু আলাইকুম। জি ইমরান ভাই। জি জি ভাই ভাই বলেন। জি জি, দুইটাই আছে, 366 67 ওনারা আছে, যারা আসতে পারতেছে তারা আসতেছে। হুম, জি জি জি, কিসের 66? দুইটাই তো রাতে ম্যাডামের, দুইটাই রাতে আর। হুম, হ্যাঁ হ্যাঁ, সকাল বিকাল দুইটাই, হ্যাঁ। জি জি জি, সকালে একটা। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমার ইরর কোথায় আসলো? একটা কাজ একটু করি। ইরর আসলো কোথায়? var গ্রেডের মধ্যে এটা দিয়ে দিলাম, রেজাল্ট গ্রেড, এটা হচ্ছে ম্যাচ করতেছে না, ক্যাচ এখানে রেজাল্টের মধ্যে আসলো। ওকে, সিস কথাটা ঠিক আছে, গ্রেড ঠিক আছে, ম্যাচ করবে না তো কি হয়েছে এখন? আচ্ছা, আমার এখানে একটা জিনিস ভুল হয়েছে, কেসে তো এখানে ইয়া হবে না, সেমিকোলন হবে না, এখানে কোলন হবে। সিনট্যাক্সে বলছি কোলন, আর এখানে লিখছি সেমিকোলন, তাই তো বলি কোলন হবে। ওকে, কেসে তো সেমিকোলন হবে না, কেসে কোলন। হ্যাঁ, এই তিনটাই তো। স্যার এই জিনিসগুলো তো অনেক আসলে পেইন, মানে একটা কোলন সেমিকোলনের জন্য পুরো কোডই এগুলা রাখা। এগুলা করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন, তো করতে করতে অভ্যস্ত হবেন, একবার কোড দেখলে তখন মনে হয়ে যাবে, অভ্যস্ত হয়ে যাবেন, অভ্যস্ত হয়ে যাবেন, টেনশন কিছু নাই। এখন নতুন দেখতেছেন তাই, এই যে ইউর রেজাল্ট ইজ ফেল, আমি যেখানে সেমিকোলন দিয়ে রাখছিলাম ভুলে, হ্যাঁ। আচ্ছা, এখন আমি একটু রেজাল্টটা চেঞ্জ করে দিয়ে দেখি, এখানে সাপোজ আমি ডি দিয়ে দেই। ওই ম্যাচ করলো না কেন? ডি, রেজাল্ট ডি দিছি তো, এখানে কি ডি দেওয়া আছে? হ্যাঁ, তাহলে রেজাল্ট ম্যাচ করবে না। গ্রেড ডি কোলন ডি, আচ্ছা
আবার কোথায় ভুল করলাম? স্যার ওটা ডিফল্ট Save দেন দেওয়া নাই। আছে কি ওই জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেভ দেন না মনে হয়। সেভ দিই নাই। না, ডিফল্ট তো থাকবেই। ডিফল্ট ডিফল্ট হচ্ছে যখন আপনার কিছুই ম্যাচ করবে না তখন হচ্ছে ডিফল্ট। হ্যাঁ, আর বাকি সময়গুলো হচ্ছে এগুলা আউটপুটটা। সাপোজ এখানে হচ্ছে আমি বি দিলাম, আসতেছে না, তাই নাকি? নাকি এখানে প্রিন্ট করে দিতে বলতেছে? আচ্ছা, বুঝছি। এখন আর তখন শুধু ডিফল্টটা ওখানে ডকুমেন্ট ডট দিছিলাম তো, ওইটা সে ডিফল্টের জন্য নিয়ে নিছিল, বাট আমি যখন ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেটের বাইরে দিলাম তখন হচ্ছে সে সবগুলাকে সে নিয়ে নিবে, যেটাই ট্রু হবে সেটাই সে প্রিন্ট করবে। এবার ঠিক আছে, তাহলে এখানে আমি আবার চেঞ্জ করে দিয়ে দেখি। সাপোজ আমি ডি দিলাম, কেন ফেল? আরে বলে কি, ক্যাশ ধরে রাখতেছে ওইটা। স্যার আপনি এখন যে ডিটা দিয়েছেন ওখানে রেজাল্টে আপনি ডিটা চেঞ্জ করেননি। বি, তারপরে এটা হচ্ছে সাপোজ আমি এখানে দিলাম হচ্ছে সি, সি দিলাম, আমি একটু কোড কমাইতে চাইলাম, সি ঠিক আছে। তারপরে হচ্ছে ডি দিলাম, ডি দিলে এখানে ম্যাচ করবে তাই না? এই ডি আর ডি তো সেম। ওকে, এই যে এবার ঠিক আছে। মাঝে মধ্যে শুধু আমার সাথে দুষ্টামি করে। এই এখন আমি একটু ইয়া করি, এখান থেকে সি দিলাম তো, সাপোজ ডি দিছি তো, আমি এখান থেকে একটু সি দেই, এখানে ম্যাচ করবে। আমি ব্রেকটা একটু তুলে দেই, কি হয়? ক্যাশে ধরে রাখতেছে কেন বুঝছেন নাকি আমার সেভ হচ্ছে না? বি গ্রেড দিলাম না, বি গ্রেড দেওয়ার পরে আমি এই ব্রেকটা তুলে দিই। আচ্ছা, এগুলো এত কিছু বাদ দিয়ে আমি বারবার ইয়ে করে দিই, প্রিন্ট করে দিই, এখানে রেজাল্টটা বারবার প্রিন্ট করে দিই, তাহলে ঝামেলা শেষ। এখানে দিয়ে দিলাম ধরেন হচ্ছে এখানে দিয়ে দিব এই গড, সরি, আর ভেরিয়েবল টেবিল দরকার নাই, সরাসরি আমি এখানে বলে দিলাম যে আপনি এত পাইছেন এত পাইছেন, বাস। আমারে ক্যালকুলেশন দিতে হবে। এই গড বি, ঠিক এইভাবে প্রত্যেকটাই এখানে পেস্ট করে দেই। এখানে পেস্ট করে দিলাম, এখানে পেস্ট করে দিলাম। আমার এই ভেরিয়েবলটা আপাতত আর আমি নিচ্ছি। তাহলে এখানে হচ্ছে বি, এখানে হচ্ছে সি, তারপরে এখানে হচ্ছে ডি, আর এখানে হচ্ছে ফেল। এখানে এফ দিয়ে রাখি, এফ তে ফেল বললাম। এই যে আমি এটাই বলতে চাচ্ছিলাম। দেখেন, যদি আমি ব্রেক না দেওয়ার কারণে এই বি আর ট্যাগ না দেওয়ার কারণে এক লাইনে হয়েছে, আমি এইটাই বুঝাতে চাচ্ছিলাম যে যদি আমি ব্রেক না দেই তাহলে দেখেন যখন কন্ডিশনটা ট্রু হয়ে যাবে সেটা প্রিন্ট করার পরে যা যা আছে সবগুলো সে প্রিন্ট করে দেবে। এটাই আমি বোঝানোর চেষ্টা করছিলাম, বুঝতে পারছেন? বাট ডিফল্টটা কিন্তু আসবে না। ডিফল্টটা আসবে না এই কারণে যে ডিফল্টটা তখনই আসবে যখন কোনো কন্ডিশনই ম্যাচ না করবে, তখন হচ্ছে ডিফল্টটা আসবে, আর বাকি সময় ডিফল্টটা আসবে না। ঠিক আছে, তাহলে আমি ব্রেক দেই নাই, ব্রেক না দেওয়াতে নিচের গুলো আসছে। তাহলে আমি এখানে এই সির পরে একটা ব্রেক দিয়ে রাখি। হ্যাঁ,
সির পরে একটা ব্রেক দিলাম, না সির পরে ব্রেক না, আমি হচ্ছে এখানে সির পরে ব্রেক দিই। তাহলে কি হয় দেখেন, প্রথমে কন্ডিশনটা ট্রু হলো, বির সাথে ম্যাচ করলো, ম্যাচ করার কারণে এটা প্রিন্ট করলো। এরপরে ব্রেক নাই, তার নিচেরটাও সে প্রিন্ট করলো। তারপরে এসে দেখলো ব্রেক, তারপর থেকে সে বের হয়ে যাবে, মানে ব্রেক যখন পাবে তখন সে কন্ডিশন থেকে বের হয়ে যাবে। এটা হচ্ছে এই সুইচের এই ব্রেকের কাজ। কোনো কোশ্চেন থাকলে দ্রুত বলেন, দ্রুত না ধীরে ধীরে বলেন, সমস্যা। এনি কোশ্চেন? স্যার আমরা তো এগুলাতে ইপেলস দিয়েও করি, কিন্তু এখানে আমরা সুইচটা মানে কি কি কাজে আমাদের লাগবে, এটা দিয়ে আমি কাজ করি না, ওই জন্য আমি জিজ্ঞেস করি। না, সুইচ কেস খুব বেশি একটা ব্যবহার করা হয়ও না প্রোগ্রামিং এ, খুব বেশি একটা হ্যাঁ ব্যবহার করা হ্যাঁ হয় না। আমিও খুব বেশি ব্যবহার করি না। প্রোগ্রামিং এ একই কাজ বিভিন্ন ভাবে করা যায়, বিভিন্ন ওয়েতে করা যায়। তো সুইচ কেস আছে, কিন্তু আমারও খুব বেশি ব্যবহার এটা কোনোদিন আমি করি নাই, করতে হয় নাই। কন্ডিশনটা বোঝার জন্য আপনাদেরকে বুঝাইলাম, কিন্তু সবসময় যে ব্যবহার হ্যাঁ, আমিও ফার্স্ট টাইম দেখতেছি। হ্যাঁ হ্যাঁ, এটা খুব কমই ব্যবহার করা হয়, কিন্তু যেহেতু আছে লজিকটা বুঝে রাখলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, একদম পুরো ইপেলস বুঝতে পারছি। আজকে হচ্ছে 3 তারিখ না, হচ্ছে 3 তারিখ, 10 মাস। আমি একটু এটা আপনাদের ইয়েটা স্ক্রিনশটে দিয়ে দেই। কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, না হলে আমি পরের টপিকস একটু যাই। জাস্ট ই ফিল্ড যেখানে ব্যবহার করছেন এরকম করে এখানে ব্যবহার করুন এটা। আচ্ছা, তাহলে কোশ্চেন যদি না থাকে আমি তাহলে লুপ দেখাবো এখন। লুপ লুপ মজার একটা জিনিস, হ্যাঁ, এবং এটা সারা জীবন ব্যবহার করবেন, সারা জীবন প্রোগ্রামিং এ যদি কাজ করেন সারা জীবনই ব্যবহার করবেন। এটা যে কোনো প্রোগ্রামিং এ যাবেন এটা থাকবেই, ই ফিল্ডস, তারপর হচ্ছে সুইচ, এরপরে পুরো লুপ থাকবেই। আরে আচ্ছা, লুপটা হচ্ছে কোন একটা কাজ ঘুরে 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 কাজ করা, যতক্ষণ পর্যন্ত আপনার কন্ডিশনটা ফলস না হবে ততক্ষণ পর্যন্ত সে ওই কাজটা ঘুরে ঘুরে করতে থাকবে। এখানে যদি আমি ঘুরে ঘুরে করার মানে রিয়েল লাইফের এক্সাম্পল দেই, আমরা যখন ভিউ বাটনে ক্লিক করি, সাপোজ আপনার একটা অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লিকেশনের মধ্যে হচ্ছে 500 লোকের ডাটা আছে, 500 লোকের ধরেন নাম, তারপরে হচ্ছে তার ফোন নাম্বার, তারপর হচ্ছে সে ধরেন একটা সুপার শপের জন্য আপনি চিন্তা করেন অ্যাপ্লিকেশন। তো এখানে 500 কাস্টমারের লিস্ট আছে, সে তার নাম, তারপরে হচ্ছে কাস্টমার আইডি থাকতে পারে, তারপর হচ্ছে সে কি প্রোডাক্ট কিনেছে, তারপরে কবে কিনেছে, টোটাল কত কিনেছে ইত্যাদি, এরকম অনেকগুলা প্রোডাক্ট মানে অনেকগুলা মানুষের ইনফরমেশন বা 500 লোকের ইনফরমেশন আছে। এখন আপনি যখন সুপার শপের সফটওয়্যারে ভিউ বাটনে ক্লিক করেন অথবা ডিসপ্লে বাটনে ক্লিক করেন, তখন কি হয়, অথবা শো বাটনে ক্লিক করেন, তখন সমস্ত জিনিসগুলো এসে আপনাকে রো আকারে দেখায়। রো আকারে দেখায়, কিভাবে দেখায়? রো আকারে দেখায়। তো রো আকারে দেখায় মানে কি, ওই জিনিসগুলা আপনার ডাটাবেজের মধ্যে ছিল, ডাটাবেজের মধ্যে আপনি যখন ডাটাগুলো ইনপুট করছেন তখন ডাটাবেজের মধ্যে ওগুলো রো আকারে, একটা ডাটাবেজের একটা টেবিলের মধ্যে রো আকারে ছিল। যখন আপনি শো বাটনে ক্লিক করেন তখন একটা 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 করে যতগুলো আছে ততগুলো আপনাকে দেখাচ্ছে। অথবা আপনি ধরেন আজকে 3 তারিখের আপনার ডেট দিলে, যে 3 তারিখে আমাদের এখান থেকে কে কে প্রোডাক্ট কিনেছে তার সমস্ত ইনফরমেশন আমি দেখবো। তো যখন আপনি ওই বাটনে ক্লিক করলেন তখন 3 তারিখে যতগুলো আছে ততগুলো দেখাচ্ছে। তার মানে কি, এই যে নিয়ে আসলো এগুলো হচ্ছে রো থেকে ডাটাগুলো নিয়ে আসলো ডাটাবেজের টেবিল থেকে। তো এই এখানে ভিতরে বলে দেওয়া ছিল যতক্ষণ পর্যন্ত আপনার ডেটাগুলো আছে ততক্ষণ পর্যন্ত আপনাকে দেখাবে, অথবা যতক্ষণ পর্যন্ত আজকের ডেটের যারা যারা কিনেছে এটা যতক্ষণ পর্যন্ত, এই ডাটাগুলো যতক্ষণ পর্যন্ত আছে ততগুলো আমাকে দেখাবে। ভিতরে ওই কথাগুলো বলে দেওয়া ছিল। তো এইভাবে হচ্ছে লুপের মাধ্যমে যতক্ষণ পর্যন্ত কন্ডিশনটা ট্রু থাকে, দ্যাট মিন্স আপনার হাতে 500 ডাটা আছে, তো
তো 500 ডাটা 500 ডাটা পর্যন্ত হচ্ছে আমার কন্ডিশনটা ট্রু। 500 এর পরে 600 তে আর যাবে না, কারণ 600 বা 501 এও যাবে না, কারণ ওই কন্ডিশনটা হচ্ছে ফলস। তো এই লুপ করে কি এইভাবে ঘুরে 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 সমস্ত ইনফরমেশন গুলা নিয়ে আসে। তো এটা হচ্ছে লুপের একটা রিয়েল লাইফের एग्जांपल দিলাম, আর বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ব্যবহার আপনারা করবেন। যখন আপনারা ওই যে আপনাদের ম্যাডাম যখন আপনাদেরকে পিএসপি পড়াবে, পিএসপি দিয়ে যখন আপনার ডাটা ইনসার্ট আপডেট বা ডিলিট বা শো করাবে, তখন এইগুলো দেখতে পারবেন যে ডাটাবেস থেকে ডাটাগুলো কিভাবে নিয়ে এসে ডিসপ্লে করে লুপের মাধ্যমে। তো সেই লুপটা আমরা দেখব। লুপটাও বেসিক্যালি এখানে 4 টাইপের আছে, আরো আছে। ফর লুপ আছে, হোয়াইল লুপ আছে, ডু হোয়াইল লুপ আছে, আর ফর ইন লুপ আছে। আমি আপনাদেরকে 3টা লুপ দেখাবো, ফর লুপ, হোয়াইল লুপ আর হচ্ছে ডু হোয়াইল লুপ। এগুলো হচ্ছে এই 3টা লুপ আমি আপনাদেরকে দেখাবো এখন। তো এগুলার সিনট্যাক্স গুলো একটু আমি আগে আপনাদেরকে দেখাই। এটাও আমি কমেন্ট করে দিব। এখন দেখাবো হচ্ছে ফর লুপ। ফর লুপ, ফর লুপের সিনট্যাক্সটা হচ্ছে এরকম যে ফর এই কিওয়ার্ডটা দিতে হবে আপনাকে, তারপরে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ। এখানে হচ্ছে ইনিশিয়ালাইজেশন বলে, ইনিশিয়ালাইজেশন এটাকে বলা হয় ইনিশিয়ালাইজেশন। তারপরে সেমিকোলন থাকবে, তারপর হচ্ছে কন্ডিশন থাকবে, তারপরে সেমিকোলন, দেন হচ্ছে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট। ইনক্রিমেন্টই বলেন, ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট যে কোনো একটা। এরপরে যা হবে এখানে হচ্ছে কোডগুলো এক্সিকিউট হবে। তার মানে হচ্ছে এটা প্রথমে একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করতে হবে, তারপরে কন্ডিশন চেক করতে হবে, এবং আস্তে আস্তে কন্ডিশন চেক করবেন, আর এখানে একটা একটা করে ইনক্রিমেন্ট হবে। আমরা ইনক্রিমেন্টটা দেখে আসছিলাম ইয়াতে, অপারেটর যখন দেখছিলাম, সম্ভবত অপারেটরেই তো আসছিলাম। ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট, পোস্ট ইনক্রিমেন্ট, প্রি ইনক্রিমেন্ট দেখে আসছিলাম। তো এই জিনিসগুলা এটা হচ্ছে তার সিনট্যাক্স। আমি এখানে সিনট্যাক্স লিখে রাখি আপনাদের বোঝার জন্য, তারপরে হচ্ছে আমি কোডটা করে দেখাবো। তাহলে আমি এখন লিখবো ফর লিখে ভ্যালু ইনিশিয়ালাইজ করা। তাহলে আমি একটা ভেরিয়েবল দিব হচ্ছে সাপোজ আই, এখানে আই দিলেই হবে, অথবা এক্স দেন, এক্স ইকুয়াল সাপোজ আমি 0 দিলাম। তাহলে ভ্যালুটা ইনিশিয়ালাইজ করলাম, তার মানে এখানে হচ্ছে এক্স এর মধ্যে 0 রেখে দিলাম। তাহলে ভ্যালু ইনিশিয়ালাইজ করা হলো, আমার প্রথম কথা শেষ। এরপর হচ্ছে কন্ডিশন, তাহলে আমি বললাম আই লেস দেন 10, এটা বললাম। তাহলে দ্বিতীয় কথা চলে গেল, কন্ডিশন সেমিকোলন হবে। তারপর হচ্ছে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট, তাহলে আমি এখানে দিব হচ্ছে আই প্লাস প্লাস, ইনক্রিমেন্ট হলো। এরপরে যে আমি এর ভিতরে কোড এক্সিকিউট করব। তাহলে কোড এক্সিকিউট করি আমি, সাপোজ ডকুমেন্ট ডট রাইট, এর মধ্যে হচ্ছে ধরেন আমি প্রথমে আইটাকে প্রিন্ট করে দেই, আই, তারপর হচ্ছে কনক্যাট করার জন্য প্লাস চিহ্ন দিতে হয়, এর মধ্যে আমি একটা ব্রেক বিআর ট্যাগ দিই, তাহলে হবে কি লাইন বাই লাইন আমার দেখতে সুবিধা হবে। বিআর ট্যাগ দিলাম, ওকে, সেমিকোলন দিলাম। এখন যদি আমি কোডটা একটু এক্সিকিউট করি, তাহলে আমি দেখিতে পারিব যে কি ঘটিতেছে। কিছুই ঘটিতেছে না, কারণ আমি কোন একটা জায়গায় সুন্দর করে ভুল করেছি, তাই তো। ফর লুপ আই প্লাস প্লাস, শেষে আমি ঠিক আছে, এখানে হচ্ছে আমি দিছি এখানে এক্স আর এখানে দিছি আই, বুঝছেন কি সুন্দর একটা মজার একটা ভুল করেছি। ঘুমিয়ে ঘুমিয়ে করতেছি নাকি আমি বুঝতেছি না। এখানে এক্স দিছি আর এখানে আই দিছি, তাহলে হলো বলেন? তাও হলো না, না? আচ্ছা, এক্সটাকে ভেরিয়েবল নিতে হবে, হ্যাঁ হ্যাঁ, এক্সটাকে ভেরিয়েবলে নিতে হবে। ভেরিয়েবলটা ডিক্লেয়ার করা হয়নি, ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতে হবে। আচ্ছা, এখানে ভার দিতে হবে, তাই তো? ডকুমেন্ট রাইটে স্যার, ডকুমেন্ট ডট রাইটে আইটা ও আইটা, হ্যাঁ। না দাঁড়ান, এই যে এখানে যেটা বলছেন এটা আমি দেখাবো। এই যে এখানে বলছেন না যে তারটা দেখাবো, আমি ওটা আগে লিখি নাই, কারণ আছে, বুঝছেন? এটা লিখি নাই, ওটা একদম কথা যেহেতু আসছে মনের মধ্যে একটা ইয়ে থাকে না,
আচ্ছা, কোডগুলো প্রবলেম করতেছে কেন বুঝলাম না। For I equal 0, I less than 10, I plus plus, এরপর হচ্ছে এখানে। উপরের ফর লুপটা কমেন্ট আউট করে দিলে মনে হয় কাজ করতো। ও এখানে কমেন্ট করে নেন। আচ্ছা, আচ্ছা এখন দেখেন ডকুমেন্ট ডট রাইট, এর মধ্যে হচ্ছে I প্লাস বিআর ট্যাগ, লক্ষ্য করে নিয়ে এই জিনিসগুলা এখানে একটু স্পেস দিয়ে রাখেন। ওকে, কাহিনী কত হয় দেখেন, দেখছেন প্রিন্ট হয়ে গেছে। আমি এখানে সাপোজ 5 দিলাম, 5 দিলাম, তাহলে 5 বারে প্রিন্ট হবে। 5 বার কিন্তু হয়েছে, বাট আর পর্যন্ত আসছে, আমি এটা বুঝাচ্ছি এখানে। আচ্ছা, আমি আগে বুঝাই, তারপর মনে করেন ভার কিওয়ার্ডটা পরে আমি একটু পরে দিচ্ছি। এখন প্রথমত যে জিনিসটা হয় সেটা হচ্ছে আই হচ্ছে এখানে প্রথমবার ইনিশিয়ালাইজ হয়েছে, তার মানে আই এর মান হচ্ছে 0। এখানে এসে আই এর মান 0 যেহেতু, তার মানে আই এর মান এখানে ধরেন 0ই থাকলো। এই 0 দিয়ে 5 এর সাথে সে কন্ডিশন চেক করবে, বলবে যে আই কি 0 এর ছোট, তো আই এর মান হচ্ছে 0, তার মানে আই ডেফিনেটলি 5 এর চেয়ে ছোট। তখন কি করবে, তখন আইটা প্রিন্ট হবে। তো প্রিন্ট হতে গিয়ে আই এর মানটাও ইনক্রিমেন্ট হবে, হ্যাঁ ইনক্রিমেন্ট হবে, বাট এটা হচ্ছে কি পোস্ট ইনক্রিমেন্ট, প্রি ইনক্রিমেন্ট না। ইনক্রিমেন্ট হলো কিন্তু এখানে প্রিন্ট হবে না, ইনক্রিমেন্ট হয়ে থাকলো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার এখানে হচ্ছে প্রথমে 0ই প্রিন্ট হবে, ইন দা মিন টাইম এর হচ্ছে 1 হয়ে থাকলো। এখন দ্বিতীয়বার করবে কি, এখানে আর যাবে না, ইনিশিয়ালাইজ একবারই হয় লুপের মধ্যে, এখানে ফর লুপে একবারই ইনিশিয়ালাইজ হয়। দ্বিতীয়বার ওই যে ইনক্রিমেন্ট হয়ে 1 ছিল, এখন এখানে এসে আবার কন্ডিশন চেক করবে, আই এর মান 1, তখন সে 5 এর সাথে চেক করে দেখবে যে আই 5 এর সাথে ছোট কিনা, হ্যাঁ ছোট, তাহলে প্রিন্ট হবে। আবার এইদিকে ইনক্রিমেন্ট হয়ে এটা 2 হবে, এই 2 হয়ে এখানে দেখবে যে কন্ডিশন ট্রু কিনা, হ্যাঁ কন্ডিশন সত্য, তখন আবার 2 প্রিন্ট করবে। এরপরে আস্তে আস্তে যখন 4 হবে, 4 হওয়ার পরে তখন আবার কন্ডিশন চেক করে দেখবে যে না হ্যাঁ আই এর মান 5 এর চেয়ে ছোট, তখন এই 4টা প্রিন্ট হবে। এরপরে আবার ইনক্রিমেন্ট হয়ে যখন 5 হবে, 5 হয়ে এখানে কন্ডিশনটা আবার চেক করে দেখবে যে না 5 এর চেয়ে ছোট নয়, তখন কি করবে, এই লুপের ভিতর থেকে বের হয়ে যাবে আমাদের কাজটা, যার কারণে এখানে 4 পর্যন্ত আসছে। আর শুরু হয়েছে কত থেকে, 0 থেকে, কারণ আমি ইনিশিয়ালাইজ এখানে 0 দিয়েছিলাম। যদি এখানে 1 দেই তাহলে কি হয়, 4 বার হবে, কিন্তু হবে কিন্তু সে 4 পর্যন্তই, কারণ এখানে লেস দেন 5 বলা হয়েছে আর শুরু হয়েছে 1 থেকে। ওকে, এখন আমরা একটু ভার কিওয়ার্ডটা লিখি, হ্যাঁ ভার কিওয়ার্ডটা লিখি, তাহলে কি হয় দেখেন, কোনো পরিবর্তন আছে, কোনো পরিবর্তন নাই। দ্যাট মিন্স আমার এখানে ভার কিওয়ার্ডটা লেখা না লেখা কোনো প্রবলেম নাই। ওকে, এটা হচ্ছে ফর লুপ। এখানে কারো কোন ইয়া আছে কিনা, কোশ্চেন আছে কিনা? আমি এখানে অন্য একটা কিছু লিখলাম, সাপোজ আমি লিখবো হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড এই কথা আমরা লিখলাম, তাহলে হ্যালো ওয়ার্ল্ড এতবারই লিখে দেখাবে। এইভাবে ফর লুপটা কাজ করে। ওকে, আর একটা লুপ আমরা দেখবো, সেটা হচ্ছে, আচ্ছা কোনো কোশ্চেন আছে কিনা বলেন? না স্যার, কোনো কোশ্চেন নেই। ওকে ফাইন। স্যার ফর লুপ ব্যবহার করব কোথায়? আমি যদি এটাকে ইনফিনিটি ভাবে দেখাইতে চাই তাহলে কি হবে, কি মানে এটা বারবারই চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমি স্টপ করতেছি? হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু সেটা করতে গেলে আপনার পরে পিসি হ্যাং হয়ে যাবে, চলতেই থাকবে। আচ্ছা, এখন আমরা তাহলে হোয়াইল লুপটা একটু দেখবো। হোয়াইল লুপের সিনট্যাক্সটা হচ্ছে এরকম, আমি সরাসরি কাজটা করেই দেখাই। সিনট্যাক্স যেটা করে দেখাবো এটাই হচ্ছে আপনার সিনট্যাক্স। আমি একটা ভেরিয়েবল নিব, ভেরিয়েবল নিয়ে সাপোজ আমি i ইকুয়াল ধরেন 5 নিলাম, যে কোনো নিতে পারেন।
তারপর হোয়াইল লুপের জন্য হোয়াইল কথার কিওয়ার্ডটা লিখতে হবে, এর মধ্যে হচ্ছে ওই যে আই ইকুয়াল আই লেস দেন আমি দিব, এখানে ভেরিয়েবলটা ইনিশিয়ালাইজ করা আছে, এর সিনট্যাক্স এরকমই। এখন এখানে কন্ডিশনটা চেক হবে, কন্ডিশন চেক হয়, কন্ডিশন যদি ট্রু হয় তাহলে হচ্ছে ডকুমেন্ট ডট রাইট এখানে এসে আইটা প্রিন্ট করবে। তাহলে আই বলে দিলাম প্লাস চিহ্ন দিয়ে ওটার মতো বিআর ট্যাগ দিয়ে দিব, যাতে করে আমার নিচের লাইনে হয়। ঠিক আছে, এরপরে হচ্ছে আমার এখানে আমি এটাকে আইটাকে প্লাস প্লাস করে দিব, মানে ইনক্রিমেন্ট করে দিব। এটা হচ্ছে এইরকম সিনট্যাক্স। এই যে 5 থেকে শুরু হয়েছে, কারণ 5 এ আমি দিয়েছি, 5 থেকে শুরু হয়ে লেস দেন 10, যদি আমি ইকুয়াল চিহ্ন দিই এখানে তাহলে কি হবে, লেস দেন হবে না, তখন ইকুয়ালও হবে, লেস দেন আর ইকুয়াল বলে দিছি তাহলে তাই হবে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে হোয়াইল লুপের কাজ গেল। আরেকটা লুপ আছে, সেটা হচ্ছে ডো হোয়াইল লুপ। ডো হোয়াইল লুপের কাজ হচ্ছে কন্ডিশন, তো আমরা এখানে দেখলাম কন্ডিশন যদি ট্রু না হয়, আচ্ছা দেখেন এখানে একটু পার্থক্যটা এখানে আবার একটু বোঝেন। সাপোজ আমি এখানে 11 দিলাম, প্রিন্ট হবে না। কেন প্রিন্ট হবে না? কারণ হচ্ছে যে কন্ডিশনটা ফলস, প্রথমে এসে দেখছে কন্ডিশন ফলস। অথবা এখানে 10 দেন, এখানে 10 দিয়ে লেস দেন তুলে দেন, একই কথা, মানে ইকুয়াল তুলে দেন, তার মানে এখানেও কন্ডিশনটা ফলস, কিছুই প্রিন্ট করবে না। এটা হচ্ছে ফর লুপে আমরা দেখলাম, বা ফর লুপে বা হোয়াইল লুপে দেখলাম যে কন্ডিশন ট্রু হইতে হবে, অর্থাৎ ম্যাচ করতে, কন্ডিশন ট্রু না হলে সে আউটপুটটা দেখাবে না। ওকে ফাইন, এখন আমরা একটা ডো হোয়াইলে যাব। ডো হোয়াইলের সিস্টেমটা হচ্ছে এরকম, ভেরিয়েবল নেই, var i ইকুয়াল ধরেন 5 নেন, সমস্যা নাই। এখানে আগে বলতে হবে ডো, এখানে গিয়ে আপনি একটা প্রিন্ট করবেন, আল্লাহু আকবার। এখানে এসে আপনি হচ্ছে আইটাকে প্রিন্ট করে দিবেন, বিআর ট্যাগ, এখানে এসে লিখলেন আই প্লাস প্লাস। ওকে ফাইন, এরপরে হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেটের বাইরে, এই যে সেকেন্ড ব্র্যাকেট লিখলাম আমরা এক্সপ্রেশন, এটার বাইরে এসে হোয়াইল দিতে হবে। এখানে এসে কন্ডিশন চেক, আই লেস দেন 5 বা লেস দেন 6 আমি আগে দেই, বা লেস দেন 10 আগে দেই, বাকিটা পরে বোঝাচ্ছি আপনাকে, সিম্পল দিয়ে লাইন শেষ করে দেন। আচ্ছা, এখন আমরা একটু এটা প্রিন্ট করি, আউটপুটটা দেখি। তাহলে দেখেন 5 থেকে শুরু হয়ে 9 পর্যন্ত গেছে। আচ্ছা, 9 পর্যন্তই যাবে, আমরা জানি এখানে লেস দেন 10 আছে। এখন আসেন যে আপনার এখানে আমি 10 দিলাম, তাহলে কন্ডিশন কিন্তু ফলস, কথাটা মনে রাখেন, এখানে কন্ডিশন ফলস, মিলবে না কিন্তু। তাহলে কি হবে, আমরা এখানেও দেখেছিলাম যে লেস দেন 10 যখন দিয়েছে তখন কন্ডিশন ফলস হওয়ার কারণে সেটা আউটপুট আর দেখাচ্ছে না। ওকে, এখানেও দিলাম, এখানে কি হয় দেখেন, এখানে প্রিন্ট হলো। তার মানে হোয়াইল লুপের কথা হচ্ছে যে আপনার কন্ডিশন ট্রু হোক আর ফলস হোক, এটা নিয়ে ওনার কোনো মাথা ব্যথা নাই। উনি হচ্ছে প্রথম একবার আউটপুট দেখাবে, প্রথমটা সে প্রিন্ট করবে, তারপরে কন্ডিশন চেক করবে। এখন কন্ডিশন চেক করে দিতে হয়, হলো, না হলে নাই, আর উনি প্রথমটা অবশ্যই দেখাবে। এটা হচ্ছে হোয়াইল লুপের, এই জন্যই তো বলছে যে ডো আগে করো, আগে কাজটা করো, তারপরে হোয়াইল, তারপরে কন্ডিশন। ওকে, তো এই হচ্ছে লুপের কাজ। 3টা লুপ আমি দেখাইলাম। এই লুপ গুলোর মধ্যে আবার আপনি ইফ কন্ডিশনও ব্যবহার করবেন, আমি একটু হিন্টস দিয়ে দিব, বাকিটা আপনি ব্যবহার করবেন। আমি যখন সাপোজ এখানে যদি এটা ইয়ে করবে, এটা আর হচ্ছে, এখানে আই প্লাস প্লাসটা দিছি মানে এক এক করে বাড়বে সেই জন্য। হ্যাঁ হ্যাঁ, এক এক করে বাড়বে, রাইট, এক এক করে বাড়বে, ওই যে মানটা আছে এই মানটা এক এক করে বাড়বে। আমি সাপোজ ফর লুপের একটা এক্সাম্পলের মধ্যে আমি এখানে যদি চাই, এখানে গিয়ে আমি তো বললাম যে i ইকুয়াল 20, এরকমও কিন্তু করা যায়, 10 দিলাম আমি, সাপোজ বেশি করে দিলাম। এখান থেকে আমি কিন্তু ইফও ব্যবহার করতে পারবো। তাহলে আমি বলবো ইফ i এর মান ইকুয়াল যদি 5 হয়, তাহলে একটা কিছু করো,
দেখি হয় কিনা। তাইলে একটা কিছু করো, এটাই লিখলাম। দেখছেন? তাইলে একটা কিছু করছে। এখানে আমি একটা বিআর ট্যাগ দিতে পারতাম, বিআর ট্যাগ দিলে তাহলে আমার একটু সুবিধা হতো। তাহলে যখন ইনক্রিমেন্ট হয়ে হয়ে আয়ের মানটা 5 এর সমান হয়েছে, তখন সে বলতেছে তাহলে একটা কিছু করো, তাহলে একটা কিছু করা সে প্রিন্ট করে দিচ্ছে। ঠিক আছে? তো এইভাবে আমরা এর মধ্যে ইফ ব্যবহার করতে পারি, এই ফর লুপের মধ্যে ইফ ব্যবহার করতে পারি। এখানে আমি ইকুয়াল ইকুয়াল দিচ্ছি, আপনি গ্রেটার দেন লেস দেন দিতে পারেন। ঠিক আছে? গ্রেটার দেন লেস দেন দিতে পারেন। আমি এখানে আরেকটা জিনিস আমি লিখতে পারি, ব্রেক। দেখেন, যখন 5 হয়ে গেছে, ম্যাচ করেছে, এরপরে ব্রেক হয়ে যাবে, মানে এরপরে আর কিছু সে প্রিন্ট করবে না। আর যদি আমি বলে দিই কন্টিনিউ, কন্টিনিউ একটা কি ওয়ার্ড আছে, এটা যদি বলে দেই, তাহলে শুধুমাত্র ওই 5টা প্রিন্ট হবে না, 5টা প্রিন্ট হবে না। এটা বোঝার জন্য আমি আবার কি করব, আমি এখানে আইটা দিয়ে দিই। আইটা দিয়ে দিলে তাহলে আসলে বুঝতে পারবো যে আসলে প্রিন্ট হয়েছে কিনা, আমার কথাটা ঠিক আছে কিনা, ভুলও তো বলতে পারি না। তাহলে যেখানে দেখেন, এখানে একটা স্পেস দিয়ে দেই, তাহলে দেখেন এই যে 5 কিন্তু নাই এখানে। হ্যাঁ, 5 নাই। তো কন্টিনিউ এর কাজ হচ্ছে যখন ওই কন্ডিশনটা ম্যাচ করবে, এই যে কন্ডিশন ইফের ভিতরে যে কন্ডিশন দিবেন, সেই কন্ডিশনটা যখন ম্যাচ করবে, তখন পরবর্তীতে ওই ওই যে ম্যাচকৃত কন্ডিশনটা শুধু প্রিন্ট করবে না, আর বাকিগুলো সে প্রিন্ট করবে, মানে একটা জাম্প করবে আর কি, জাম্প করতেছে। এই কন্ডিশন ট্রু হবে, ট্রু হলে তখন এখান থেকে এটা জাম্প করবে, মানে 5টা প্রিন্ট করবে না, আর বাকিগুলো প্রিন্ট করবে। তো এইরকম করে আমরা হচ্ছে ফর লুপের মধ্যে ইফ এলস এরকম ব্যবহার করতে। এখন এগুলো দিয়ে আপনারা আপনাদের মতো করে সুন্দর করে প্র্যাকটিস। স্যার কন্টিনিউর ব্যাপারটা আরেকবার বলেন, আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আচ্ছা, ডিসকানেক্ট হয়ে গেছিলেন। আমি তার আগে একটু ব্রেক বলি আবার। সাপোজ আমি এই ব্রেকের মাধ্যমে বলতেছি, যখন আয়ের মান ইনক্রিমেন্ট হয়ে যখন এখানে এখানে ইনক্রিমেন্ট হবে, আর প্রোগ্রাম তো নিচের দিকে নামবে, নিচের দিকে নামতে গেলে এনাকে পাবে, এখানে পেলে তারপর হচ্ছে এখানে এনি আগে কন্ডিশন চেক করবে। এই কন্ডিশন চেক করে যদি এই কন্ডিশন ট্রু হয়, তখন ব্রেক হওয়া মানে হচ্ছে এরপর থেকে আর কিছু প্রিন্ট করবে না। আমি যেমন আবার রান দিই, এটা কিছু প্রিন্ট করবে না, ওর 5 এর পর থেকে, এই যে 4 পর্যন্ত দিচ্ছে, 5 থেকে আর প্রিন্ট করবে না। বাট কন্টিনিউ যদি ব্যবহার করি, তাহলে কন্টিনিউ ব্যবহার করলে শুধুমাত্র কন্টিনিউ এইটাই যেটা ট্রু হবে সেটা প্রিন্ট করবে না, আর বাকি নিচের গুলো প্রিন্ট করবে, উপরে গুলো প্রিন্ট করবে, শুধু ওটাকে প্রিন্ট করবে না। এই হচ্ছে কন্টিনিউ। দেখেন এই যে 5 নাই, 4 পর্যন্ত আছে, 5 নাই, তারপরে 6 7 8 9 10 যা কিছু আছে নিচে সেগুলো আছে। কারো কোনো কোশ্চেন আছে কিনা এই যাবত? যদি কোনো কোশ্চেন থাকে। আমরা কি ইফ এর নিচে কি এখানে কি এলস ইউজ করতে পারি? হ্যাঁ হ্যাঁ, নাকি শুধু ইপি ব্যবহার করতে হবে? এখানে কি কিসে? আমরা শুধু ইপি ব্যবহার করব নাকি এলস ব্যবহার করা যায়? হ্যাঁ, এলসও ব্যবহার করতে পারবেন আপনি, এলসও ব্যবহার করুন। আপনি এখানে দেন, এলস দেন, এলস দেন না, সমস্যা। তাহলে এখানে আপনার কথাটা মিথ্যা বানাইতে হবে, তাই তো? কথাটা মিথ্যা বানাবেন, এমনি আন্দাজে একটা দিয়ে দেন। আয় যদি ধরেন 12-র উপরে হয়, আসলে 12-র উপর কি হবে? হবে না তো, 12-র হবে উপর না। তো নাই, তাই না? আমরা এখানে একটা ডকুমেন্ট, এখানে একটা কিছু লিখে রাখি। ধরেন ধরেন আর কি, মাথায় শব্দ আসে না, বুঝছেন, এই জন্য আর কি দিলাম। ডকুমেন্ট ডট রাইট, এই আর কি, বুঝছেন? এটা তার মানে কি, এই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে এখানে প্রিন্ট হবে, আর যদি ট্রু না হয় তাহলে এটা প্রিন্ট হবে, তাই তো? হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, বোঝা শেষ হয়নি তো, আগে প্রিন্ট করি তারপরে দেখেন। এই আর কি, এই আর কি কেন হলো সবগুলাতে, এখানে এখন আসে।
কারণ হচ্ছে এই আয়ের মানটা এখানে ইয়া হয় নাই, কি বলে এখানে হচ্ছে আমরা একটু ব্রেক দিয়ে দিতে পারি নাকি, বিআর দেই এখানে অবশ্য বিআর লাগবে না, এখানে দেই। এই আর কি সবগুলোতে আসছে না, কারণ আসলে সে কন্ডিশনটা ম্যাচই করে নাই, এই কারণে সে এখানে প্রথমবারই যখন আসছে, দেখেন বিষয়টা একটু দেখেন, খেয়াল করেন এখানে বারবার কেন রান করছে এটা। প্রথমবার যখন এখানে আসছে আয়ের মান যখন 0, তখন এসে এখানে এসে 170 নম্বর লাইনে আসছে কোড, এসে তারপরে কোডটা পড়লো, পড়ার পরে তখন সে দেখলো যে এই কন্ডিশনটা ট্রু না। ঠিক আছে, তাহলে উনি এখন নিচের দিকে নামলো, 173 নাম্বার লাইনে এসে দেখলো যে না এলস এর ভিতরে কিছু একটা আছে, তাহলে যেহেতু এখানে কন্ডিশন ট্রু না, প্রথমবারই কিন্তু ট্রু হয় নাই, তাহলে এটা প্রিন্ট করছে। আচ্ছা গেল, তারপরে অ্যাজ ইউজুয়াল যেটা প্রিন্ট করে সেটা প্রিন্ট করবে। এরপরে আবার ইনক্রিমেন্ট হলো, ইনক্রিমেন্ট হয়ে আবার এখানে যখন আবার এখান দিয়ে আসতে হচ্ছে, এখানে আবার দেখলো না এটাও কন্ডিশন ট্রু না, তাহলে এলস এর মধ্যে যা আছে সেটা আবার প্রিন্ট করছে। এরকম করে যতবারই এটা প্রিন্ট হবে ততবারই এই এলসটা প্রিন্ট হবে, কারণ বারবার কিন্তু আয়ের মানটা আসলে মানে এই 12 সে বড়ই থেকে যাচ্ছে, যার কারণে এই বারবারই ইয়া প্রিন্ট করতেছে। বুঝতে পারছেন কি? হ্যাঁ বুঝতে পারছি। অথবা এখানে যদি আপনি অন্য কিছু দেন, ধরেন এখানে ইকুয়াল দেন হচ্ছে 12, তাহলে কি হয়? তাহলে এটাও তো প্রিন্ট হবে না, ওটাই হবে। কারণ হচ্ছে যে এখানে কন্ডিশনটা ট্রু না, ঠিক আছে, কন্ডিশন ট্রু না হলে ফলস, তাহলে ফলস এর তো তার এটা লিখতে আউটপুটটা দেখাতেই হবে, এই কারণে বারবার দেখাচ্ছে। অর্থাৎ এলস এর মধ্যে বারবারই আসতেছে, যতক্ষণ এই কন্ডিশনটা ট্রু না হবে ততক্ষণ পর্যন্ত এলস এর মধ্যে তো আসবেই, তো বারবারই ট্রু হচ্ছে না, বারবারই এলস এর মধ্যে আসতেছে, বারবারই প্রিন্ট করতেছে। এই স্যার হচ্ছে এটার কোনো সলিউশন আছে যে এই আর কিটা শুধু এক নম্বরে দেখাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আর কি লেখাটা শুধু আমি চাচ্ছি এক নম্বরে দেখাবার জন্য, তো এটা আচ্ছা কি এখানে তাহলে আপনাকে কন্ডিশনটা ট্রু করাইতে হবে। কন্ডিশনটা ট্রু করাইতে হলে কন্ডিশনটা ফলস করাইতে হবে, শুধু এক নম্বরে দেখাবে, এই প্রথমবার দেখাবে, তাই তো? আচ্ছা প্রথমবার দেখাইলে হচ্ছে একটু চিন্তা করতে হবে, এইখানে কন্ডিশন চেক করে দিতে হবে। এখানে হলো ধরেন 10-এর চেয়ে সমান দিলেন, 10-এর চেয়ে 12-র চেয়ে সমান দিলেন, হ্যাঁ 12-র চেয়ে ছোট দিলেন, 12-র চেয়ে ছোট দিলেন, 11-র চেয়ে ছোট দিলেন, 11-র চেয়ে ছোট দিলে তো এখানে ঢুকবে না, 10-এর চেয়ে ছোট দিলে তাতেও এখানে তো ঢুকবে না। আচ্ছা দাঁড়ান, না এখানে কন্ডিশনটা এখানে 11-র চেয়ে ছোট দিয়ে দেবেন, কারণ এখানে আটকে যাচ্ছে। তাহলে এখানে কোন একটা জায়গাতে আপনাকে জাম্প যদি দেই, জাম্প দিলে তখন এখান থেকে বের হয়ে যাবে, এই লুপ থেকে বের হয়ে যাবে। আচ্ছা তাহলে আপনাকে এলসিফটা দিতে হবে, এখানে এলসিফ দিয়ে এখানে হচ্ছে কন্ডিশনটা ফলস রাখেন, ফলস রেখে এই এলসিফ এসে ট্রু করে দেন, ঠিক আছে? আপনি সাপোজ এখানে এলসিফ দিলেন হচ্ছে এখানে দিলেন এলসিফ দিলেন হচ্ছে i ইকুয়াল 9, সরি i ইকুয়াল 9 দিলেন, তাহলে একবার তো 9 সমান হবে, তাই না? আর এখানে হচ্ছে এখানে আপনি হলো কি দিবেন, এখানে হচ্ছে আপনি ফলস করে দিবেন, এখানে হলো আপনাকে এখানে নিতে হবে, তাই তো?
তাহলে এখনই তো ফলস আছে, এই মুহূর্তে ফলস আছে। এখানে না, দাঁড়ান, হবে না, তারপরেও হবে না, কারণ এখানে তো আসবে না, এখানে আসবে না। তারপরে হচ্ছে এখানে আমার কন্ডিশনটা ইয়ে হয়ে গেল, আমি এর সাথে এখানে একটু ফলস করে দেই, এখানে ফলস করে দেই, এরকম করে দেই। তাহলে কি হলো, 11 সেতে আই বড় হয়ে গেলে তাহলে এখানে ঢুকবে না, অথবা ধরেন হ্যাঁ দেই, এই যে ঠিক আছে, দেখছেন? তার মানে এখানে ফলস করে দিলাম, ফলস করে দিয়ে এই এলসিবি এর মধ্যে ঢুকাইলাম, এলসিবি এর মধ্যে আমি এখানে একবারই কিন্তু 9 এর সমান হবে। এখানে এটা একটু আপনার মাথায় চিন্তা করে বের করতে হবে, একবারই কিন্তু 9 এর সমান হবে, দ্বিতীয়বার কিন্তু হবে না, ঠিক আছে? তখন আপনি এটা দিয়ে দিলেন। এখন আপনি যদি চান যে না এখানে 8 দেই, একবারই হবে, কারণ আয়ের মানটা আসলে একবারই 8 এর সমান সমান হবে। এটা এলসিবি এর মধ্যে দিয়ে দিলাম, শেষ। আর কোনো কোশ্চেন? কারো কাছে জটিল মনে হচ্ছিল? মনে হলে তো বলবেন না, বলেন কারো কোনো কোশ্চেন আছে? অনেক তো কিছু মিস জটিল করছি, লাগবে, বাট কারেন্ট করতে কি গেল আসলো, আবার কারেন্ট গেছে। হ্যাঁ, বুঝি নাই, কি বললেন? কি জানি বললেন, বুঝি নাই। বলতেছি যে প্রথম একটু হয়তো যদি লাগতেছে, প্র্যাকটিস করতে হলে ঠিক হয়ে যাবে এরকম। রাইট, সেটাই সহজ হয়ে যাবে। আর অনেক কিছু একসাথে দেখাচ্ছেন তো, পরে দিয়ে গোলমাল করে ফেলতে পারি। আচ্ছা, বিকাল পর্যন্ত ঝামেলা থাকবে ইলেকট্রিসিটি। তাহলে আপনারা এই প্র্যাকটিস গুলাই করেন, হ্যাঁ, সুইচ করবেন, তারপরে লুপ 3টা করবেন, লুপের ভিতরে আপনি আবার ইফ এলস দিয়ে নিজের মতো করে সুন্দর করে করেন, প্র্যাকটিস করেন। এখন ইয়া কই, রেজাউল সাহেব কই? ইশিকা, রেজাউল সাহেব, জন চাকমা, আরিফ সাহেব আছেন? আছি। আচ্ছা, ঠিক আছে। আপনি আছেন, পূর্ণা দে কই? সাইফুল সাফায়েত আছেন, সুপন আছেন, তারপর হচ্ছে রেজাউল সাহেব আছেন, ওকে। আর জন চাকমাও নাই? জন চাকমা আছে কই? জন চাকমা আছে, হ্যাঁ আছে, ঠিক আছে। রাকিব আছে, ওকে ফাইন। তাহলে ওয়ার্ডপ্রেসটা একটু দেখি, এই আপনারা একটু প্র্যাকটিস করেন, হ্যাঁ আপনারা প্র্যাকটিস করেন। আমি না হয় এটা মাল্টিপল ইয়া করে শেয়ার দিয়ে রাখি, মাল্টিপল শেয়ার দিলে কি হবে? মাল্টিপল শেয়ার মনে এখন থেকে দেওয়া যাবে না, এখান থেকে মাল্টিপল শেয়ার এখান থেকে হচ্ছে না। ইয়ার শেয়ার, অ্যাডমিনের হোস্টের শেয়ার একটাই হচ্ছে, হ্যাঁ ঠিক আছে। আমি ফাইলটা আপনাদেরকে দিয়ে রাখতেছি, আপনারা এটা প্র্যাকটিস করেন। স্যার আমার তো কারেন্ট নাই, ঠিক আছে, কারেন্ট নাই কি করবো? তাহলে কারেন্ট নিয়ে এসে দিব নি, আশিক সাহেব ওয়েট করেন, একটা কারেন্ট নিয়ে এসে দিব নি, কি করবেন আর, সুবিধার মধ্যে একটু অসুবিধা থাকেই। কই আপনাদের সিটিসি না, সিটিসি ডাব্লিউডিটি নাকি, কোথায় কোথায় গেল? ও এই যে, ঠিক আছে প্র্যাকটিস করেন। আমি এখন একটু ওয়ার্ডপ্রেস দেখি।
আমাদের তারপর হচ্ছে লগইন, এটা আসলো আমার, তাই তো? আমরা এগুলো মোটামুটি অনেকগুলাই দেখছি, ইউজারও মেবি দেখছিলাম না, নতুন ইউজার তৈরি করা দেখছিলাম না, শিখা মনে আছে? ইউজার তো মনে পড়তেছে না, ইউজার তাইলে আপনি ক্লাস মিস করছিলেন, বুঝছি, আমি দেখাচ্ছি। এই যে আমি যে এখানে প্রথমবার ঢুকলাম হচ্ছে কি দিয়ে, WP অ্যাডমিন দিয়ে। তো আমি এখানে ওই যে মাহি আর কি যেন দিয়েছিলাম, পাসওয়ার্ড দিয়েছিলাম, এটাতে ঢুকলাম। এরকম আরো ইউজার তৈরি করা যায়, সেই ইউজার দিয়ে সে ঢুকবে। তো এখন দেখেন আমি এখানে সব অপশন গুলো পাচ্ছি, আমি এখন কিন্তু অ্যাডমিন এখানকার, হ্যাঁ অ্যাডমিন হওয়ার কারণে আমি এই সমস্ত ইয়াগুলা এখানে সব কাজগুলা, সব জিনিসগুলো আমি এখান থেকে পাচ্ছি, সব ধরনের চেঞ্জ করার সব আমি এখান থেকে অপশন গুলো পাচ্ছি, সব অপশন গুলো আমার কাছে আছে। বাট আমরা দেখবো যে অন্য একটা নতুন করে ইউজার তৈরি করব, ইউজার তৈরি করে সেই ইউজারের কিছু আমরা পারমিশন দেব, সেই হিসাবে কি হয়। তাহলে আমরা ইউজার তৈরি করার জন্য যে ইউজার্স, এখান থেকে কতগুলো ইউজার আছে সেটা দেখার জন্য অল ইউজার্স, আর যদি নতুন ইউজার তৈরি করে তাহলে অ্যাড নিউ। ঠিক আছে, অ্যাড নিউ এ ক্লিক করলাম। অ্যাড নিউ এ ক্লিক করার পরে আমরা এখানে নতুন একটা ইউজার তৈরি করলাম। আমি এখানে না ইউজার তৈরি করবো হচ্ছে ধরেন আনাস, ইমেল আইডি দিব anas@gmail.com। তারপরে আচ্ছা আনাস মাহমুদ, ও আচ্ছা এটা ফার্স্ট নেম তো, ওকে এটা মাহমুদ দিলাম। ওয়েবসাইট দিলাম না, পাসওয়ার্ড শো পাসওয়ার্ড, মানে যে পাসওয়ার্ডটা, অথবা আমি নিজের মতো করে একটা পাসওয়ার্ড দিই, আনাস মাহমুদ 1 2 3 4 5 6, মনে রাখেন, হ্যাঁ আনাস মাহমুদ, এই পাসওয়ার্ডটা মনে রাখবেন, আনাস মাহমুদ 1 2 3 4 5 6 হাইড করে দিলাম। এবং হচ্ছে এখান থেকে সেন্ড দ্য নিউ ইউজার অ্যান ইমেল অ্যাবাউট দেয়ার অ্যাকাউন্ট, ওই যে এই যে ইমেলটা দিলাম, যে এই ইমেলে তারা একটা ইমেল পাঠাবে, মেইল পাঠাবে। তো যদি আমাদের লোকাল, যদিও পাঠাবে না, তারপর আমরা এটা টিক চিহ্ন করে দিলাম, যদি টিক চিহ্ন দেওয়া থাকে তাহলে মেইল যাবে। আচ্ছা এখানে আসেন, এটাই হচ্ছে মূল জিনিস, যে এই ইউজার যে তৈরি করতেছে, ইউজারের রোল আছে, কিছু তার অ্যাক্টিভিটিস আছে, তার কিছু পাওয়ার থাকবে এখানে, যে সে সব অপশনগুলোতে কাজ করতে পারবে কি পারবে না, সেটাই মূলত সেট হবে এখান থেকে। ওকে, তাহলে এখানে আমরা তো অ্যাডমিন আছি, তাহলে অ্যাডমিন হলে সব পাওয়ার গুলোই পাবে। তো আমি এখন অ্যাডমিন দেখাচ্ছি না, আমি এখন সাপোজ এডিটর দেখাচ্ছি বা অথর দেখাচ্ছি, অথর দেখাই, হ্যাঁ অথর দিলাম, অথর দিয়ে অ্যাড নিউ ইউজার এখানে ক্লিক করব। ওকে, তাহলে এই নামে তৈরি হয়ে গেল। সে তার রোল কি, সে এই রোল, সে কতগুলো পোস্ট করেছে, এতগুলো পোস্ট করেছে, মানে কোনো পোস্ট করে নাই আর কি, সহজ কথা। ওকে, এখান থেকে এডিট, ডিলিট বা ভিউ ইত্যাদি করা যাবে। এখন হচ্ছে আমরা অন্য একটা ব্রাউজারে গিয়ে আমরা এখান থেকে আমরা এটাকে দেখতে চাই, এলইডিপি লোকাল হোস্ট এলইডিপি, এখানে গিয়ে আমি দিব হচ্ছে কি আনাস মাহমুদ, তাই না? আনাস, এটা আনাস, তারপর হচ্ছে আনাস মাহমুদ 1 2 3 4 5 6। হ্যাঁ ওকে ফাইন, আমি যে পেস্ট করে রাখলাম, তারপরে লগইন। তাহলে দেখেন এই যে এখন কি পাওয়ার আছে দেখছেন, এই অপশনগুলো মাত্র আছে, আর বেশি অপশন নাই। তার মানে এই অথর যদি থাকে, এই রোল যদি থাকে, অথর দেওয়া হয়, তাহলে সে কি পোস্ট করতে পারবে, মিডিয়াতে কোনো ছবি আপলোড করতে পারবে, তারপরে কোনো কমেন্ট করতে পারবে বা কমেন্টে রিপ্লাই করতে পারবে, তারপরে কোনো যে ইয়া আছে ধরেন আপনার কি বলে স্কিলের ওই যে কি বলে বুঝলাম, মনে ভুলে গেলাম, প্লাগইন, তারপরে প্রোফাইল টুলস, এই তারপরে এটাকে কলাপস করা, এই মানে এই অপশনগুলো সে পাবে। ঠিক আছে, এই পাওয়ার গুলো তার আছে, এই রোল গুলো তার আছে। তাহলে আমি এক কাজ করি, এখন আর একটা ইয়া তৈরি করি, আর একটা ইউজার তৈরি করি, অথবা এখান থেকে এডিটও করে দেওয়া যাবে, ইউজারের রোলটা চেঞ্জও করে দেওয়া যাবে। আমি নতুন আর একটা তৈরি করি, ধরেন ঋতু দেওয়া আছে মনে হয় না, ধরেন জনি,
johnny@gmail.com এরপর হচ্ছে জনি আহমেদ মাহমুদি দিলাম। তারপর হচ্ছে পাসওয়ার্ডটাও আমি এখানে নিজের মতো করে দেই 1 2 3 4 5 6 এরকম করে দিলাম। হ্যাঁ, তারপরে কনফার্ম ইউজ, মানে এটা আমার পাসওয়ার্ডটা যে উইক হয়েছে এটা আমি কনফার্ম করলাম, হ্যাঁ আমি মেনে নিলাম আমি উইক হয়েছে, ঠিক আছে ওকে। তারপরে এখান থেকে তাকে আমি এবার দিব হচ্ছে কন্ট্রিবিউটর। হ্যাঁ, কন্ট্রিবিউটর দিলাম, অ্যাড নিউ ইউজার। তাহলে আমি এখানে আবার যাব, এখান থেকে এটাকে লগ আউট করে দেই, আনাসকে লগ আউট করে দিয়ে আমি এখন ওই যে জনি দিয়ে অ্যাক্সেস করি। এবার তো আমি ইয়ে করি নাই, পাসওয়ার্ড ভুল করছি কিনা মনে নাই। 1 2 3 4 5 6 স্যার 5 ছিল না, শুধু 6। হ্যাঁ শুধু 6 ছিল। হ্যাঁ স্যার 5। জনিটা যেটা কি স্মল লেটার না ক্যাপিটাল লেটার ছিল? এটা ওটা মনে নাই নাম্বারটা। আচ্ছা যাই হোক, তো দিয়ে তাহলে ক্যাপিটাল লেটারে মেবি ছিল, তাহলে শো দেই, শো দিয়ে এবার আছে দেখেন, এবার কিন্তু তার আরো কিছু অপশন কমে গেছে। এবার কি আছে তার কিন্তু আর এবার আমরা হচ্ছে ইয়া পাচ্ছি না, তার কি বলে ওর নাম, মিডিয়া যেটা আর কি লাইব্রেরি এড করা, এইটা আমরা পাচ্ছি না, ঠিক আছে। আচ্ছা, তো আরেকটা আমরা এটা লগ আউট করে রাখি, লগ আউট করে আমরা আরেকটা ইউজার দিয়ে রাখি, অ্যাড নিউ ইউজার কামাল @gmail.com কামাল SOSSN হুসাইন। তারপর হচ্ছে আর দিব না, শো পাসওয়ার্ড হচ্ছে কামাল, এটা বড় হাতের 1 2 3 4 5 6। তারপরে হচ্ছে এটা দিলাম, এখান থেকে কন্ট্রিবিউটর দিলাম আমরা, এরপর হচ্ছে এডিটর দিলাম, অথর দিছি, এডিটর দেব। হ্যাঁ এডিটরটা আমরা একটু দিয়ে দেখি। গুড, ঠিক আছে। এখান থেকে আমরা এখন যাব, এখানে কামাল দিব, KAMAL 1 2 3 4 5 6। আশা করি ঠিক আছে। দেখেন এবার কিছু অপশন সে বেশি পেয়েছে। এই যে পেজ, আমরা আগের দুইটা দেখলাম অথর আর কন্ট্রিবিউটরে, কিন্তু পেজ অপশন, পেজ তৈরি করার অপশন তার ছিল না, এবার তার পেজ তৈরি করার অপশনটাও আছে। ওকে, এরকম আর কি। লাস্ট ওয়ান একটা দেখি আমরা, এটা একটা দেখি। কামাল যেহেতু দিয়েছি তাহলে জামালও দেই, সমস্যা কি? সমস্যা কি? এটার মাধ্যমে কি করতে পারবো আমরা, ধরেন যদি ট্যাগ থাকে সেই ট্যাগটাকে ক্যাটাগরিতে আমরা কনভার্ট করতে পারবো, আর ক্যাটাগরি যদি থাকে সেই ক্যাটাগরি গুলোকে আমরা ট্যাগে কনভার্ট করতে পারবো, মানে ট্যাগ থেকে ক্যাটাগরি, ক্যাটাগরি থেকে ট্যাগ, এগুলোতে কনভার্ট করতে পারবো আমরা ওইটার মাধ্যমে। আচ্ছা, এরপরে হচ্ছে টুলস থেকে আসতেছি না, ইম্পোর্ট এক্সপোর্ট, এখানে আরো কিছু কাজ আছে। ইম্পোর্ট আর এক্সপোর্ট, ইম্পোর্ট আর এক্সপোর্ট বলতে কি, ধরেন আপনি আরেকটা ওয়েবসাইট তৈরি করতেছেন, আরেকটা ওয়ার্ডপ্রেসের আরেকটা কাজ করতেছেন, তো আপনি এখান থেকে এই অপশনগুলো, যে এই অপশনগুলো এগুলো একটু পড়তে হবে আপনাদের, হ্যাঁ কষ্ট করে পড়বেন। এই জিনিসগুলো হচ্ছে আপনি ইম্পোর্ট করবেন, পোস্ট, তারপর হচ্ছে পেজ, তারপর স্কিল, তারপর হচ্ছে মিডিয়া, যা কিছু আছে সমস্ত কিছু আপনি এখান থেকে ইয়ে করবেন, মানে কোনটা কোনটা আপনি নিতে যাচ্ছেন ইয়ে করে, কি বলে যে আপনি ইম্পোর্ট করতে যাচ্ছেন বা এক্সপোর্ট করতে যাচ্ছেন, তাহলে আগে এক্সপোর্ট করবেন, ঠিক আছে, বা ইম্পোর্ট করবেন, তাহলে এখান থেকে ক্লিক করে আপনি এক্সপোর্ট করতে পারবেন। মানে এক্সপোর্ট করা মানে এর ইনফরমেশন, এখানকার যে পেজগুলো ছিল সেই পেজগুলো আপনি নিয়ে রেখে দিলেন, রেখে দিয়ে আরেকটা ওয়ার্ড পেজে যদি আপনি কাজ করেন তখন ওইখানে গিয়ে ইম্পোর্টে ক্লিক করবেন, তাহলে এই যে রেখে দিলেন যেটা, সেটা আবার আপনি ইম্পোর্ট করতে পারবেন, ঠিক আছে। এটা আপনি তখন ইম্পোর্ট করবেন, ইম্পোর্ট করার অপশন আছে, কোথায় যেন আছে ইম্পোর্ট করার অপশনটা,
আচ্ছা ইম্পোর্ট যখন এক্সপোর্ট করবেন তখন এই যে ইম্পোর্ট হ্যাঁ এই যে এটার মাধ্যমে এটা যদি ইনস্টল করেন তখন আপনি ইম্পোর্ট করতে পারবেন, অথবা এটাও করতে পারেন, এটা ইনস্টল করলেও অফ করতে পারবেন, তখন ইম্পোর্ট করার অপশনগুলো আসবে। ওকে, সাইট হেলথে আসেন। সাইট হেলথ বলতে কি আপনার এখানে রিকমেন্ডেড ইমপ্রুভমেন্টস, শুড ইমপ্রুভ ইনঅ্যাক্টিভ থিংস, এইচটিটিপি আপনি এখানে অ্যাড করবেন কিনা, এই সমস্ত কিছু জিনিস এখানে মানে এটা গুড সেটিং গুলো দেওয়া আছে। ঠিক আছে, গুড সেটিং গুলো দেওয়া আছে। এখান থেকে কোনো কিছু যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ইনফো, এই যে গুড সেটিং গুলো দেওয়া আছে, এই জন্য এখানে বলে দেওয়া আছে গুড সাইট হেলথ। এই যে স্ট্যাটাস হচ্ছে আপনার কোথায় যেন দেখলাম, সাইট এখনো লোড হচ্ছে, একটা গুড সেটিং করে দেওয়া আছে, এখানে নরমালি চেঞ্জ করতে হয় না। এখন আসলে একটু সেটিং এর মধ্যে হচ্ছে রাইটিং, রিডিং, ডিসকাশন, মিডিয়া, পারমালিংস, প্রাইভেসি ইত্যাদি। সেটিংসে গিয়ে যদি জেনারেলে যান, জেনারেলে আছে আমরা ওই যে সাইট টাইটেল আমরা কি দিয়েছিলাম, জোভিয়াক লাইফস্টাইল, তারপরে ট্যাগ লাইন যদি দিতে চান এই ট্যাগ লাইন আমরা দিয়ে রাখছিলাম, ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস ইউআরএল যেভাবে আমরা দেখি এলইডিপি এইভাবে, তারপর হচ্ছে সাইট ইউআরএল এরকমই, তারপরে অ্যাডমিনিস্ট্রেটর ইমেল কেমন ছিল, তারপরে এনিওয়ান ক্যান মেম্বারশিপ, রেজিস্টার করতে চাইলে কেউ রেজিস্টার করতে পারবে এখান থেকে, রোল পারমিশন যেগুলো আছে সেগুলো এখান থেকে দিতে পারবেন। ঠিক আছে, সাইট ল্যাঙ্গুয়েজ আপনার যে ওয়ার্ডপ্রেসের এই যে ল্যাঙ্গুয়েজটা আছে এটা এখানে আপনি কি করবেন, ইংলিশে দিবেন, আমরা ইংলিশে দিয়ে রাখছি, চাইলে অন্য ল্যাঙ্গুয়েজ দিতে পারবেন, টাইম জোনটা দিতে পারবেন এখান থেকে। এরপরে ডেট ফরম্যাট, আমরা যে ডেট ফরম্যাট আমরা দেখি সেটার ফরম্যাটটা আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো, এই যে ফরম্যাটটা দিব সেই ফরম্যাটটা এখান থেকে হয়ে যাবে। টাইম ফরম্যাট, টাইমটাও চেঞ্জ করে দিতে পারবো। তারপরে সপ্তাহ শুরু হবে, আমরা যখন ক্যালেন্ডার ওখানে অ্যাড করি এটা কবে থেকে শুরু হবে, সোমবার থেকে শুরু হবে না মঙ্গলবার বা কোন দিন থেকে শুরু হবে সেটা এখানে ডিফল্ট ভাবে সোমবার থেকে দেওয়া আছে, এখান থেকে চাইলে আরো চেঞ্জ করা যাবে। এবং ডকুমেন্টেশন, ডেট এন্ড টাইম ফরম্যাটিং এখান থেকে আরো বিস্তারিত করতে পারবেন। এখানে গিয়ে এগুলো একটু পড়াশোনা করতে হয়, হ্যাঁ অবশ্যই পড়াশোনা করতে হয়, এগুলো দেখে দেখে এই যে সব সুন্দর ডকুমেন্টেশন দিয়ে রাখছি, ডকুমেন্টেশন পড়ার অভ্যাস করবেন। হ্যাঁ আচ্ছা, রাইটিং, রিডিং এ কিছু জিনিস আছে। পোস্ট ক্যাটাগরি, আপনি অটোমেটিক্যালি ডিফল্ট যখন যদি কোনো পোস্ট করেন তখন যদি কোনো পোস্ট ক্যাটাগরিকে সিলেক্ট করে না দেন তাহলে সে ডিফল্ট ভাবে আনক্যাটাগরাইজ হয়ে থাকবে, অথবা আপনি এখান থেকে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিয়ে রাখবেন, আপনি পোস্ট করার সময় সেই ক্যাটাগরি সিলেক্ট করেন আর না করেন ডিফল্ট ভাবে এই ক্যাটাগরিটা হয়ে থাকবে। এই আমরা আনক্যাটাগরাইজে থাকলাম। এখানে স্ট্যান্ডার্ড আছে, পোস্ট ভাইয়া ইমেল, ইমেলের মাধ্যমে পোস্ট করতে পারবেন ইত্যাদি ইত্যাদি। এরপরে হচ্ছে রিডিং, ওই যে স্ট্যাটিক পেজ, ইয়ার মনে আছে কিনা জন চাকমা যে বলে অনেক কষ্ট করছেন, স্ট্যাটিক পেজ যদি করে দিতে থাকেন এখান থেকে যে আমি সবসময় যতগুলো পোস্ট করব এই পেজেই থাকবে আমার, ঠিক আছে, সেটাও আপনি এখান থেকে চাইলে এটা হোম পেজ হিসেবে সবসময় দেখাবে, এবং যত পোস্ট করবেন সমস্ত পোস্টগুলো এই ধরেন এই সার্ভিস পোস্টের সার্ভিস পেজের আন্ডারে চলে যাবে, আর হোম পেজটা সবসময় সামনে দেখাবে, এখান থেকে সিলেক্ট করতে পারে না। আমরা এখান থেকে কিছু করব না, যা আছে তাই থাক। ব্লগ পেজ শো এট মোস্ট, এত ব্লগ পেজে এতগুলা পোস্ট দেখাবে, ব্লগ পেজ যা আপনার থাকবে সে সর্বোচ্চ 10টা পোস্ট দেখাবে, এরকম আর কি। সার্চ ইঞ্জিন, এটা ওই যে আপনি যখন সাইটটা ডেভেলপ করবেন তখন সার্চ ইঞ্জিন আপনার ইনফরমেশন গুলো নিবে, সেটা কি আপনি দিতে চান, যদি দিতে চান তাহলে এটা ডিসকারেজটা তুলে দিবেন, আর যদি বলেন যে ডিসকারেজ দেব তাহলে আসলে আপনার ইনফরমেশন গুলো নিতে পারবেন। এখানে আরো অনেক জিনিস আছে, এগুলো সব একদিনে শেষ করা যাবে না, একটা একটা করে পড়ে পড়ে, এগুলো সবগুলা গুড সেটিং গুলো দেওয়া আছে, হ্যাঁ যতটুকু দরকার এতটুকু দেওয়া আছে, অনেকগুলো দেওয়া আছে। এই যে এখানে আবার ইয়ে করে দেওয়া আছে কমেন্ট মডারেশন, কমেন্টকে মডারেশন করা যায় আর কি। যে কমেন্ট করলে তার ছবিগুলা ইয়া থাকে, কমেন্ট বা কমেন্ট রিপ্লাই করলে তার একটা ছবি কেমন ছবি থাকবে এখান থেকে সিলেক্ট করে দেওয়া যায়, আমাদের এই ডিফল্ট ভাবে এটা করে দেওয়া আছে। মিডিয়াতে ধরেন আপনি যখন ছবি আপলোড করেন ছবিটা কিন্তু বিভিন্ন সাইজে সে ইয়া করে নেয়, মোবাইল থেকে মোবাইল সাইজ নিয়ে নেয়, ছবি একটাই আপলোড করেন কিন্তু সে কয়েকটা ফরম্যাট নিয়ে নেয় আর কি, মোবাইল সাইজ নিয়ে নেয়, মানে অর্থাৎ
ছোট সাইজ নিয়ে না একটু বড় সাইজ নিয়ে, হাইট কত কত নেবে, হাইট এটা নেবে, সে এটা নেবে, এরকম করে সে অটো রিসাইজ করে নেয়। পারমালিংক হচ্ছে যে ওয়েবসাইটে যে পোস্টের পরে যে লেখাগুলো থাকে কি থাকবে, সেটা ডেট টাইম থাকবে না প্লেন টেক্সট থাকবে, এই যে এরকম থাকবে, নাকি ডেট টাইম থাকবে যে কত তারিখে পোস্ট করছেন। সেই ধরেন আমি পোস্ট করেছি ধরেন হ্যালো ওয়ার্ল্ড নামে একটা পোস্ট করেছি, সেই হ্যালো ওয়ার্ল্ড তারপরে ওই কোন ডেটে করেছি সেই ডেটও এরকম থাকবে নাকি, সেইভাবে এখান থেকে বলে দেওয়া যায়। তারপর পোস্টের নাম যদি আপনি বলে দিয়েছেন তাহলে এখান থেকে সিলেক্ট করবেন, তাহলে আপনার যে পোস্টটা করলেন আপনার পেজের পরে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে এরকম পোস্টের নামটা দেওয়া থাকবে এইভাবে। ওকে, তাহলে আমাদের যা ছিল তাই থাক, ডেট টাইমই থাক, এখান থেকে ইয়ে করে দিলাম, সেভ চেঞ্জ করে দিলাম। প্রাইভেসি কিছু পলিসি থাকে, প্রাইভেসি পলিসি হচ্ছে এখান থেকে ইয়ে করে দেওয়া যাবে। এই হচ্ছে মোটামুটি আপনার সবগুলারই কিছু না কিছু মানে ম্যাক্সিমাম গুলাই আলোচনা করা হয়ে গেছে, একবারে লাইন বাই লাইন সবগুলো ধরে তো সম্ভব না। এরপরে আমি পরের ক্লাসে আপনাদেরকে হয়তো ইয়ে দেখাবো। আচ্ছা, আজকে আর একটা থিম একটু আমরা ইয়ে করি। আচ্ছা, থিম অ্যাপ্লাই করবো এটা নামাজের পরে, নামাজের ব্রেকের পরে করি, আজান দিবে তো। আর একটা থিম ইয়ে করে ওই আপনাগুলো যে অ্যাপ্লাই করে দেখাবো নি, তার একটা থিম দেখি ইনস্টল করে দেখাবো নি। আপনারা তাহলে যেগুলো দেখালাম এগুলো একটু দেখেন, দেখে একটু ওই যে ইউজার রোলটা একটু দেখেন, আর বাকিগুলো একটু জাস্ট ওই ক্লিক করে গেলে পড়ে আসেন, একটু আইডিয়া নেন। এখন এই ফাংশনটাকে কি বলা হয়, ব্লক অফ কোড বলা হয়, যেটা পার্টিকুলার একটা কাজ করে। এবং ফাংশনের সুবিধা কি, ফাংশন দিয়ে আপনার কি সুবিধা হতে পারে? ফাংশন হচ্ছে প্রথমত হচ্ছে কোড রিইউজ করার ক্ষেত্রে সুবিধা দেয়, মানে কোড রিইউজ করতে পারি আমরা, একই কোডকে বারবার ইউজ করতে পারি। এই সুবিধার কারণে আরেকটা সুবিধা হলো কি, কোড আমাদেরকে মানে কম লিখতে হচ্ছে, বা লেস কোডিং যদি বলেন, লেস কোডিং আর কোড রিউজেবিলিটি, এটা দুইটা হচ্ছে তার সুবিধা। একটাই দুই ভাবে বলা যায় যে কোড যেহেতু আমরা বিভিন্ন জায়গায় ইউজ করতে পারি, তাহলে বারবার আমার কোড লিখতে হচ্ছে না, তাহলে লেস কোডিং হচ্ছে। যেমন একটা ফাংশনের মধ্যে আপনি 50 লাইন কোড লিখে রাখছেন, ওই কোডের একটা ওই ফাংশনের একটা স্পেসিফিক আউটপুট আসছে, সেই রকম একটা আউটপুট আপনার আবারও দরকার, অন্য কোথাও দরকার, তাহলে আপনি কি করবেন, ওই কোডটাকে যে ওই কোডের মধ্যে ফাংশনের মধ্যে যে কোডগুলো লিখছিলেন সেই কোডগুলো আপনাকে আবার লিখতে হচ্ছে না, অন্য একটা জায়গায় গিয়ে এই কোডটাকে এই ফাংশনটাকে শুধু কল করবেন, কল করলেই এই 50 লাইন কোড যে লেখা ছিল সেটা আর আপনাকে লিখতে হচ্ছে না, তাহলে আপনার ওখানে গিয়েও ওই আউটপুটটা সে নিয়ে এসে দিল। তার মানে কি, আপনার দুই জায়গায় যদি ব্যবহার করতে হয় তাহলে 50-50-100 লাইন কোড আপনাকে লিখতে হইতো, তাহলে আপনাকে আর লিখতে হচ্ছে না, 50 লাইন কোড লিখে আপনি দুই জায়গায়, 3 জায়গায়, 5 জায়গায়, 10 জায়গায় যেখানে যেখানে ওটার দরকার সেখানে শুধু ওই ফাংশনটাকে আপনি কল করবেন। তো এটা হচ্ছে ফাংশনের সুবিধা, ফাংশনের সুবিধা, ঠিক আছে। আচ্ছা, তাহলে ফাংশনের সিনট্যাক্সটা কি আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথম হচ্ছে আগে সিনট্যাক্সটা দেখি, তারপর হচ্ছে আমি ফাংশন দিয়ে কাজটা করতেছি। ওকে, হচ্ছে এখানে যাই নিচে, আগে ফাংশন কিওয়ার্ডটা লিখতে হবে, এটা হচ্ছে কিওয়ার্ড, এটা লিখতে হবে। তারপরে ফাংশনের একটা নাম থাকবে, কোনো নাম হইতে পারে, ডিসপ্লে অথবা ইনফো ইত্যাদি ইত্যাদি, কোনো নাম হইতে পারে। ওকে, সাপোজ আমি নাম দিলাম, বলে রাখলাম নাম, এবং ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ দিতে হবে। এর মধ্যে কিছু প্যারামিটার দিতে হবে, যে জিনিসগুলো দেওয়া হয় এগুলোকে বলা হয় প্যারামিটার। যেমন প্যারামিটার একটা দিলেন, প্যারামিটার 1, তারপরে কমা দিয়ে আবার প্যারামিটার 2, আবার কমা দিয়ে আবার প্যারামিটার 3 ইত্যাদি, এরকম প্যারামিটার দেওয়া যায়, ঠিক আছে। এরপরে হচ্ছে ফাংশনের বডি পার্ট হলো সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং শেষ, এটা হলো ফাংশনের বডি পার্ট, ঠিক আছে, এটা হলো ফাংশনের বডি পার্ট। তাহলে ফাংশন কিওয়ার্ডটা লিখতে হবে, তারপর হচ্ছে ফাংশন নাম লিখতে হবে, তারপরে প্যারামিটার গুলো লিখতে হবে, সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং শেষের মধ্যে আপনি একটা স্পেসিফিক আউটপুট লিখবেন। এটা হচ্ছে ফাংশনের সিনট্যাক্স। আচ্ছা, তাহলে আমরা একটা ফাংশন তৈরি করি, নিজের একটা ফাংশন তৈরি করি। সাপোজ আমি এটা সিনট্যাক্স লিখে রাখলাম,
ফাংশন সিনট্যাক্স, এটাকে আমি কমেন্ট করে দিয়ে আসি, পুরোটাকে কমেন্ট করে দিয়ে রাখলাম। লিখি ফাংশন ডিসপ্লে অথবা ফাংশন ধরেন সাম, কোন একটা কিছু দেন, দিয়ে আপনি এখানে হচ্ছে কোন ভেরিয়েবল আমরা নাও দিতে পারি, ভেরিয়েবল না ঠিক, এর মধ্যে যেগুলো থাকে এগুলো হচ্ছে প্যারামিটার। হ্যাঁ, প্যারামিটার বা আর্গুমেন্ট। তো এখানে আমরা একটা ভেরিয়েবল তৈরি করলাম, ভেরিয়েবল x ইকুয়াল ধরেন 10, আবার ভেরিয়েবল y ইকুয়াল ধরেন 10 দিলাম, দিয়ে তারপরে var z ইকুয়াল x প্লাস y দিলাম। এখানে আমরা ডকুমেন্ট দিব, ডকুমেন্ট ডট রাইট কি লিখবো, ডকুমেন্ট ডট রাইট এর মধ্যে z দিয়ে দিলাম, অথবা বললাম যে আওয়ার রেজাল্ট ইজ আচ্ছা, এখন এই কোডটাকে আমি রান করি, দেখেন কি হয়। কোডটাকে হচ্ছে আমি রান করছি, কিছুই আসে নাই। তো তাহলে যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে ফাংশনটাকে কল করতে হবে। কল করতে হবে কোথায়? এই বডি পার্টের বাইরে ফাংশনটাকে কল করতে হবে। তো আমি ফাংশনটাকে কল করব, ফাংশনের নাম কি ছিল? সাম। ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ দিয়ে তারপর হচ্ছে আমি এখানে দিয়ে দেব, এই যে আমার রেজাল্ট ইজ 20। এখন যতগুলা জায়গায় আপনার ফাংশনের দরকার আছে, যতগুলো জায়গায় ধরেন আমার এখানে একটা কাজ ফাংশনের এই আউটপুটটা দরকার আছে, কোনো কাজ একটা আউটপুটের দরকার আছে, তাহলে এখানে আমি আবার ফাংশনটাকে কল করব, আবার কল করব। তার মানে আমার এই কোডগুলো আমার বারবার আর লিখতে হচ্ছে না। আমার কোন একটা স্পেসিফিক কাজের জন্য আউটপুট দেখানোর জন্য আমার বারবার কোড লিখতে হচ্ছে না, শুধুমাত্র ফাংশনটাকে বিভিন্ন জায়গায় কল করলেই হয়ে যাচ্ছে। তো কল করলাম, বাস হয়ে গেছে। তার মানে আমার কোড বারবার লিখতে হচ্ছে না। এই হচ্ছে কোড আপনার লেস করে দিচ্ছে, দেখেন বারবার আউটপুট চলে আসছে। এটা গেল একটা ফাংশন। এই ফাংশনের মধ্যে কোনো প্যারামিটার আমরা ব্যবহার করি নাই, হ্যাঁ, কোন প্যারামিটার ছাড়া ফাংশন ব্যবহার করলাম। এই জন্য এই ফাংশনকে আপনি নো প্যারামিটার ফাংশনও বলতে পারেন, নো প্যারামিটারাইজড ফাংশন। এখন ফাংশনের মধ্যে কিছু প্যারামিটার দিয়ে আমরা একটা এক্সাম্পল দেখব যে কিভাবে প্যারামিটার দেওয়া যায়। হ্যাঁ, ওকে, এটা এইভাবেই থাক, এইভাবে হচ্ছে আমি ইয়ে করে দিলাম। আর একটা ফাংশন লিখি, ফাংশন ধরেন ডিসপ্লে, এখানে হলো ধরেন আমি var বা x দিলাম, x y দিলাম, দুইটা ভেরিয়েবল দিলাম, দিয়ে তারপরে হচ্ছে আমি এখানে x আর y কে যোগ করি, x y কে যোগ করে x প্লাস y দুইটাকে যোগ করে আমি সাপোজ var z এর মধ্যে রেখে দিই, x প্লাস y কে যোগ করলাম। তাহলে ফাংশনের দুইটা প্যারামিটার দিলাম আমি। হ্যাঁ, এখন আমি এখানে ডকুমেন্ট ডট রাইট এর মধ্যে হচ্ছে আওয়ার রেজাল্ট ইজ z। এখন আপনি ডিসপ্লে কল করবেন। এই ডিসপ্লেকে যখন কল করবে তখন ডিসপ্লে বলবে কি, আমার ভিতরে শুধু আমাকে কল করলেই হবে না, আমার সাথে আরো দুইটা জিনিস আছে, তো সেগুলোকে আমার ভ্যালু মানে অর্থাৎ আমার প্যারামিটার আছে, সেই প্যারামিটারের ভ্যালুগুলো আমাকে দিতে হবে। তখন আপনি এখান থেকে প্যারামিটারের ভ্যালুটা দিয়ে দিবেন, ভ্যালু দেন। তাহলে প্রথমটার ভ্যালু দিবেন আপনি 10, দ্বিতীয়টার ভ্যালু দিলেন আপনি 12 দিলেন। এখন সেমিকোলন দিয়ে শেষ করে দেই। তাহলে এই প্যারামিটারটা যখন আমি এখানে দিব, এখান থেকে সে রিসিভ করে এটার মধ্যে চলে আসবে, আবার এটা রিসিভ করবে। তাহলে এই দুইটাকে আমি যোগ করে যেটার মধ্যে রেখে দিয়েছি, যেটা এখানে প্রিন্ট করে দিচ্ছি।
এটা হচ্ছে প্যারামিটারাইজড ফাংশন। বুঝতে পারছেন কি? আমি আবার কোডটা দেখাই, সহজ একটা জিনিস। তাহলে ফাংশনের ভিতরে কিছু প্যারামিটার ব্যবহার করলাম, সেই প্যারামিটারটাকে আমি এখান থেকে ভ্যালু দিয়ে ভ্যালু পাস করে দিলাম, ওখান থেকে সে রিসিভ করলো এভাবে কাজ করতেছে। কোশ্চেন আছে কিনা বলেন? স্যার এখানে ডিসপ্লেটা কি লাইব্রেরি ফাংশন স্যার? হ্যাঁ হ্যাঁ স্যার এখানে যে ডিসপ্লে ফাংশনটা ব্যবহার করেছেন সেটা কি লাইব্রেরি ফাংশন স্যার? না, এটা আমাদের নিজস্ব তৈরিকৃত ফাংশন, ইউজার ডিফাইন ফাংশন। ইউজার ডিফাইন, হ্যাঁ হ্যাঁ আমি ওটা বলতে ভুলে গেছি। ফাংশন দুই রকমের, একটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন, একটা হচ্ছে বিল্ট ইন ফাংশন অথবা লাইব্রেরি ফাংশন বা যেটাই বলেন। মানে একটা হচ্ছে আমাদের তৈরিকৃত আর একটা হচ্ছে তাদের ডিফল্ট ফাংশন, আগে থেকে তৈরি করে দেওয়া আছে। যেমন আমি এখানে অ্যালার্ট একটা ফাংশন ব্যবহার করতে পারি, অথবা ধরেন আরো অনেক রকমের আপনার কল, তারপর টু স্ট্রিং, অ্যাপ্লাই, এরকম বিভিন্ন রকমের ফাংশন আছে। সেই ফাংশনগুলো আগে থেকে তৈরি করে দেওয়া আছে, ওই ফাংশনগুলোকে কল করলে তখন সেই স্পেসিফিক আউটপুটটা দেয়। তো ওই সমস্ত ফাংশনগুলোকে বলা হয় বিল্ট ইন ফাংশন বা ডিফল্ট ফাংশন অথবা হচ্ছে লাইব্রেরি ফাংশন, যেটাই বলেন, ঠিক আছে। আর আমরা যে ফাংশনগুলো তৈরি করি, এই যে নিজের নাম দিলাম, এটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন, মানে আমাদের তৈরিকৃত ফাংশন। এগুলো আমরা যে কোনো নাম দিয়ে দিতে পারবো। আর কার কোনো কোশ্চেন আছে? না স্যার, ক্লিয়ার। ওকে, এটা হলো আমাদের ফাংশনের কাজ। এই কাজটুকু করে ফেলেন, অল্প সময়ের মধ্যে একটু করে ফেলেন, বেশি কাজ না, ছোট্ট একটা কাজ। দেখেন দুই ভাবে করেন, প্যারামিটার ছাড়া প্যারামিটার দিয়ে ছোট্ট একটা কাজ। চাইলে এর সাথে আপনি কিছু নিজের মতো করে মডিফিকেশন করতে পারেন, সমস্যা নেই, করে ফেলেন। আর ইয়াদের কি খবর? এই রেজাউল সাহেব, তারপর হচ্ছে ইশিকা, ওগুলো দেখছেন? রেজাউল করিম, ইশিকা, জন চাকমা কই? নেক্সট ক্লাসে দেখাবো। জি, ওয়ালাইকুম আসসালাম।